নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। এই অনুষ্ঠান সম্পূর্ণভাবে আপনাদের অনুষ্ঠান, আপনাদের ভালো রাখার অনুষ্ঠান। আসলে আমরাই তো ছোটবেলা থেকে শিখে এসেছি না যে স্বাস্থ্যই সম্পদ, সব থেকে বড় সম্পত্তির আপনার যদি আপনি সুস্থ থাকেন বা আপনার কাছের মানুষগুলো সম্পূর্ণভাবে সুস্থ থাকে। কিভাবে সুস্থ থাকবেন বা যদি অসুস্থতা আসে কিভাবে মোকাবিলা করবেন, এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা কিভাবে আপনাকে সহযোগিতা করবে, ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ হলে কিভাবে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের হাত ধরে আপনি সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন, কিভাবে কোনো রকম সাইড এফেক্ট বিহীন ট্রিটমেন্টকে আপনি নিজের করে নিতে পারবেন, বা যদি আপনার অপারেশন বা ইনজেকশনে ভয় ভীতি থাকে বা কোনো কারণে আপনি নিতে না চান বা সেটা আপনার জীবনে প্রয়োগ করতে না চান, তাহলে সেখানে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা আপনাকে কতটা উপযুক্ত পরামর্শ দিতে পারছেন, সব বিষয়গুলো আমরা এই অনুষ্ঠানের মধ্যে থেকে আলোচনা করি। আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বিভিন্ন রোগ নিয়ে আলোচনা, এবং সেই আলোচনার পাশাপাশি এনবিপিতে তার ট্রিটমেন্ট আছে কিনা, ট্রিটমেন্ট হলেও কতটা পর্যন্ত আমাদের ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, সব বিষয়গুলো পরিষ্কারভাবে আপনাদের সামনে আমরা তুলে দিই। আর জানেন তো, এনবিপির অভিজ্ঞ চিকিৎসকরা মানেই কিন্তু সার্টিফাইড অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসক, যেখানে কিন্তু রিসার্চের মাধ্যমে, রিসার্চ ওয়ার্কের মাধ্যমে আপনাদের জন্য সবসময় ভালো কিছু ভাবনা চিন্তা করা হয়। অত্যাধুনিক আয়ুর্বেদিক মেডিসিন এবং পঞ্চকর্মা ডিপার্টমেন্টের মধ্যে থেকে আপনাকে চট জলদি সুস্থ করা হয়। আজকেও এরকম গুরুত্বপূর্ণ বেশ কিছু দিক নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছেন আপনারা, আপনাদের জন্য বিভিন্ন বিষয় নিয়ে আমরা তো আলোচনা করি, তবে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটির নাম এডিমা। সত্যি কথা বলতে কি বিষয়টা সম্বন্ধে মানে এই রোগটার নামটা সম্পর্কে আমার সেরকম ধারণা নেই। কি এই রোগ, কি এই সমস্যা, কি এর সিমটম, কি এর ট্রিটমেন্ট, কেনই বা হচ্ছে আমাদের, কি করলে হবে না আমাদের, সব বিষয়টা ডাক্তারবাবু থেকে একটু পরিষ্কার করে আজকে জেনে নেবো। তাই প্রথমেই শুনবো এডিমা এটা কি রোগ, কি বিষয়? দেখুন, এডিমা কি আপনি একটা বলতে পারেন কি, আপনি সরল ভাষায় যদি আমরা বলি, একটা সাধারণ মানুষ যদি এডিমা কি করে বুঝবে, এডিমা হচ্ছে একটা মেডিকেল সায়েন্সে একটা ডিজিজের নাম, ঠিক আছে, যেখানে আপনি এডিমাকে কি করে বুঝবেন কি আপনি সাফারিং করছেন এডিমা নিয়ে। এডিমা হচ্ছে যখন আমাদের শরীরের মধ্যে ফ্লুইডগুলো জমে যায়, মানে অ্যাক্সেস ফ্লুইড আপনার জমে যাচ্ছে, আপনার ইউরিনে পেচ্ছাপের মাধ্যমে আপনার বেরোচ্ছে না বা আপনার ঘামের মাধ্যমে বেরোচ্ছে না। তো এই ধরনের দেখবেন আপনি পাটা ফুলে যায়, আমাদের পায়ে ফুলে যায়, বা আপনি অ্যাঙ্কেলসগুলো ফুলে থাকে সবসময়। তো এটা বিশেষ অনেক কারণ আছে, কিন্তু এই যে এডিমাটা যে হওয়াটা, তার মানে একটা আপনাকে সাইন করছে কি আপনার শরীরের মধ্যে কিন্তু বড় রোগ আসতে চালু হয়ে গেছে। এবার এখান থেকে যদি আপনি যদি সাবধান হন, তাহলে কিন্তু মৃত্যু দিকে আপনি এগিয়ে যাবেন। কিভাবে সেটা আমরা ডিটেলস আপনাকে বলবো। একদম ঠিক, এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করব, কারণ এই অনুষ্ঠানের মধ্যে থেকে আমরা বিন্দুমাত্র আপনাদের ভয় পাওয়ানোর প্রচেষ্টা করি না, তবে সম্পূর্ণভাবে আপনাদের সতর্ক করার ইচ্ছেটা কিন্তু আমাদের রয়েছে। তাই সতর্ক থাকুন, ভালো থাকুন, নিজের জন্য, নিজের প্রিয়জনের জন্য। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? মধ্যমগ্রাম থেকে বলছেন। আচ্ছা বলুন, কি সমস্যা? আমি আমার কোনো কিছু করলে না, আমার হাতে আঙুলগুলো বেঁকে যায়, আর রাত্রিবেলা শুলে পাঁচটা টান পড়ে। আচ্ছা আচ্ছা, আঙুলে কি ব্যথা হয়? আঙুলটা যখন বেঁকে যায় তখন একদম বেঁকে একটু জোড়া লেগে যায়, তখন পর্যন্ত ব্যথা করে। আচ্ছা, কোন রকম রক্ত রিপোর্ট কিছু করেছেন বা ডাক্তারকে দেখিয়েছেন? আমি অভিজ্ঞতা ট্রিটমেন্টে আসছি। আচ্ছা, তাতে কোনো রকম সুরা পাচ্ছেন না তো? না না। তাহলে বেকার আপনি সময় নষ্ট করছেন কেন? কারণ কি দেখুন, আপনি যে সমস্যা নিয়ে ভুগছেন না, এর আগে আয়ুর্বেদ করেছি, অনেক করেছি, কিন্তু কাজ হচ্ছে না আপনার। ঠিক আছে, যাই হোক, দেখুন আপনি অথেন্টিক যদি আয়ুর্বেদা নিয়ে যদি কাজ যদি না করেন, আর এরকমই যদি আপনি ভাববেন কি আমি পাড়া কোনো ডাক্তারকে দেখাবো, সেখানে আমি ভালো হয়ে যাবো, তো সেটা অসম্ভব ব্যাপার। কারণটা হচ্ছে কি, আপনি যে রোগটা নিয়ে সাফারিং করছেন সেটা হচ্ছে রুমেটয়েড আর্থ্রাইটিস। এবার দেখুন, এই যে রুমেটয়েড আর্থ্রাইটিসকে যাকে বাংলা ভাষায় বলা হয় গিটে গিটে ব্যথা, এইটা একটা ভয়ঙ্কর রোগ কেন বলা রয়েছে, কারণটা হচ্ছে কি এটা আস্তে আস্তে করে, যেটা আপনি বললেন, ছোট ছোট স্মল যে জয়েন্টগুলো রয়েছে না, এগুলো সোয়েলিং করে যাবে, ডিফর্মিটি হয়ে যাবে, মানে টেরা বাঁকা হয়ে যাবে, ঠিক আছে, এতটা ব্যথা হবে যেখানে আপনি গ্লাস ধরতে পারবেন না। তো আপনি এইরকম যে রোগটি নিয়ে সাফারিং করছেন, সেখানে আপনাকে পরিষ্কার বলে দেওয়া আছে কি আপনি যতদিন বাঁচবেন ততদিন কিন্তু আপনাকে এই ধরনের একটা ব্যথা বড়ি আপনাকে খেয়ে যেতে হবে। তো আপনি যদি ব্যথা বড়ি খাবেন না, তো আজকে যে আমাদের টপিক আছে এডিমা বলে, তো আপনাকে প্রবলেমটা এডিমা নিয়ে আপনাকে সাফারিং করতে হবে, মানে পা ফুলে যাবে আপনার।
তো আমি আপনাকে বলবো কি দেখুন এইরকম যদি প্রবলেম থেকে যদি পুরোপুরি ভালো হতে চান তো আমাদের মধ্যমগ্রামে চেম্বার আছে, আর আপনি একটা অথেন্টিক আয়ুর্বেদা নিয়ে আপনি ট্রিটমেন্টটা স্টার্ট করুন, যেখানে আপনি সম্পূর্ণভাবে সুস্থ হবেন। ঠিক আছে, না না কি আপনি শুধু ব্যথাকে কমাবেন। আমাদের কাছে প্রচুর এরকম পেশেন্ট আছে যারা কিন্তু আজকে ব্যথা বড়ি আর খাচ্ছে না, তারা এসে চেম্বারের মধ্যে বলছে ডাক্তারবাবু আমি কিন্তু পুরো ভালো আছি, আমাকে আর কোনো ওষুধ লাগবে না, পেশেন্ট এরকম বলছে। ঠিক আছে, তো আপনারও ভালো হবে। এবার ব্যাপারটা হচ্ছে কি আপনাকে রোগের চিকিৎসা করতে হবে। আপনি যেটা করছেন না সেটা হয়তো কোনো ধরনের আপনি পেন কিলার খাচ্ছেন, কিন্তু পেন কিলার ঠিক আছে, আপনার ব্যথা হচ্ছে আপনি পেন কিলার খাচ্ছেন, কিন্তু তার সাথে যদি আপনি চিকিৎসা যদি না করেন তাহলে কিন্তু ব্যথাটা স্টিল আপনার একটা জায়গায় রয়ে যাবে। তো আপনি একটা চেষ্টা করুন মধ্যমগ্রাম চেম্বারে এসে যোগাযোগ করতে, আপনি অবশ্যই ভালো হবেন। একদম। আর মধ্যমগ্রাম কিন্তু আমাদের হেড অফিস, তাই অবশ্যই আমার মনে হয় যে প্রতিবেশী হিসেবে একবার এসে যোগাযোগ করা আপনার কর্তব্য, ভালো থাকার জন্য, নিজেকে ভালো রাখার জন্য। আমাদের প্রত্যেকের এই স্বার্থটুকু একটু পূরণ করি, মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে নিজেদের স্বার্থটা একটু দেখার দরকার, যে স্বার্থের মধ্যে থেকে আমি বা আমার পরিবারের মানুষ ভালো থাকবে। এডিমা নিয়ে আমরা আলোচনা শুনছিলাম, ডাক্তারবাবুর কাছ থেকে আরেকটু শুনবো। দেখুন এডিমা নিয়ে যেটা আমরা বললাম কি আজকে এটা কেন আপনাকে বললাম কি আস্তে আস্তে ওটা আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাবেন। কারণটা হচ্ছে কি দেখুন এডিমা যে প্রবলেমটা আপনার একদিন হোক বা দুদিন হোক, এটা কিন্তু প্রবলেমটা আমি বলি বাড়িতে কোনো একজন বা দুজন কিন্তু দেখবেন এই ধরনের একটা সমস্যা থাকে কি পায়ের মধ্যে সোয়েলিং হয়ে যাওয়া, মানে আপনি যদি আঙ্গুল দিয়ে যদি আপনি টিপ দেবেন তাহলে দেখবেন কিন্তু আপনি গর্ত হয়ে যাচ্ছে। তো এই ধরনের যে প্রবলেমগুলো যে সাইন হচ্ছে না, এটা হচ্ছে আস্তে আস্তে করে হয়তো আপনার কিডনি খারাপ হচ্ছে, হয়তো আপনার হার্ট ভালো নেই, বা হয়তো আপনার লিভারে কোনো সমস্যা হচ্ছে। তো এইরকম একটা বড় রোগ আপনার শরীরের মধ্যে আসছে, কিন্তু মানুষরা কি করে ক্যাজুয়ালি নেয়, হয়তো অনেকজন আপনার বন্ধুরা বলে দেয় যে আপনি হয়তো জল বেশি খেয়েছেন সেই কারণের জন্য আপনার হয়তো পাটা ফুলে গেছে। কেউ আপনাকে বলবে কি হয়তো আপনার পাটা ঝুলিয়ে বসে আছেন সেই জন্য আপনার পাটা ফুলে গেছে, আস্তে আস্তে কমে যাবে। হয়তো কেউ বলবে কি আপনার পেচ্ছাপ ঠিক মতন হয়নি, ইউরিনটা যখন হবে তখন আপনার ঠিক হয়ে যাবে। তো কারো কথা না শুনে প্রপার আপনাকে রিপোর্ট করা দরকার আছে কি আপনি কেন এই যে পা যে ফোলাটা, কেন এই পা ফোলাটা আসছে সেটা নিয়ে দরকার আছে, সেটা নিয়ে মেডিকেশন দরকার আছে, সেটা নিয়ে ট্রিটমেন্ট দরকার আছে। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলারও দরকার রয়েছে। কে আছেন বলবেন। নমস্কার। হ্যালো, একটু জোরে বলবেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি তারান্নুম বলছি, আমার মেয়ের জন্য একটু কল করেছিলাম। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে বলছি। কলকাতা থেকে। মেয়ের বয়স কত? 8 বছর। 8 বছর। কি প্রবলেম হচ্ছে 8 বছরে? হ্যাঁ, কি প্রবলেম হচ্ছে 8 বছরে? ওর না হাইট বাড়ছে না, ওর একটু গ্রোথ হচ্ছে না ওর। আচ্ছা আচ্ছা 8 বছর আছে, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে না কেউ 8 বছর আছে। আমি আচ্ছা। টিভিতে দেখিয়েছি, টেস্ট করিয়েছি অনেকগুলো, সব হারমোন গ্রোথ বলেছে, হারমোন গ্রোথ কম আছে ওর অনেক। আচ্ছা, প্রথম তো বলুন কি আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি খিদিরপুর আছে না? খিদিরপুরে। খিদিরপুর, আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। খিদিরপুরে আমার বাড়ি আছে। দেখুন আপনাকে আমি বলবো কি খিদিরপুর থেকে যেটা সামনে চেম্বার হচ্ছে সেটা হচ্ছে ল্যান্সডাউনে। শুনুন প্রতি আপনি। মঙ্গলবার করে আমি ওখানে থাকি। যদি আপনি পারেন খিদিরপুরের সামনে আপনার একদম ল্যান্সডাউন শিশুমঙ্গল হসপিটালে ঠিক উল্টো দিকে আমাদের চেম্বার আছে, সেখানে এসে যোগাযোগ করুন। আর মাসে কিন্তু একদিন করে আমি এখন কলকাতা চেম্বার রাখছি, যেটা আমাদের কলকাতা হেড অফিস যেটা রয়েছে আপনার ল্যান্সডাউনে। তো এই মাসেও থাকবে। যদি রবিবার যারা করে। রবিবার করে যারা অফিসিয়ালি কাজ করে, যাদের গভর্নমেন্ট চাকরি রয়েছে, যাদের ছুটি পাওয়া যায় না, তারা সবসময় বলছি ডাক্তার আপনি কিন্তু রোববার করে কলকাতা থাকুন। কারণটা হচ্ছে কি আমরা সবসময় আপনি উইক ডেতে থাকেন, উইক ডেতে আমি সময় পাই না, তাদের জন্য মাসে কিন্তু আমি একদিন রোববার করে থাকবো ল্যান্সডাউন চেম্বারে। তো আপনার সামনে সেটাই পড়বে। এইবার আপনার যে প্রবলেমটা নিয়ে আপনি ফোন করলেন, 8 বছরের বাচ্চা যে আপনার হাইট গ্রোথ করছে না, সেটা অনেক কারণ হতে পারে। যেটা আপনি বললেন কি আমি সমস্ত রিপোর্টগুলো করেছি, তো অবশ্যই সেই রিপোর্টগুলো দেখার ব্যাপার রয়েছে, আপনি সেই রিপোর্টগুলো এসে দেখান। আর হারমোনসের যে ব্যাপারটা বললেন সেটা সত্যি দরকার আছে। দেখুন প্রথম তো বলবো কি মা বাবার যে হাইটটা রয়েছে সেখান থেকে আপনি চাইছেন কি আপনার ছেলের বা মেয়ে যদি হাইট বেড়ে যায়, সেটা চান্সটা খুবই কম থাকে। কিন্তু যদি আপনার মা বাবার যদি হাইট ঠিক থাকে, তারপরেও যদি ছেলের যদি মা মেয়ের যদি হাইটটা বাড়ছে না, সেখানে চিকিৎসা করলে কিন্তু আপনি সম্ভব আছে আপনার হাইটটা বাড়ানো যাবে। কিন্তু ওনার যে বয়সটা বলেন 8 বছরের বাচ্চা, তো আমি তো বলি কি দেখুন 22 থেকে 25 বছর, ঠিক না, এরপরে কিন্তু হাইট বাড়া যায় না। তো আপনার এখন সময় আছে, ঠিকভাবে যদি চেষ্টা করা হয়, ঠিকভাবে যদি ওনাকে কোনো রকম এক্সারসাইজ করা দেওয়া হয়, তাহলে কিন্তু দেখবেন আস্তে আস্তে করে ওনার হাইট ইনক্রিজ হবে। উটের দুধ, ঠিক না, আপনি যদি পাওয়া যায়, দেখুন উটের দুধটা এখন তো উট তো কোথাও বিক্রি হয় না, যেখানে আপনি উটটা
উটের দুধটা পাবেন। তো আপনি অনলাইন থেকেও কিন্তু উটের দুধ পেয়ে যাবেন, সেটা পাউডার ফর্মে হয়। সেটা আপনি কি করবেন, ওই গরম জলের মধ্যে উটের দুধকে আপনি প্রতিদিন ওনাকে একবার হোক বা দুবার হোক হাফ কাপ করে দিতে চালু করুন। তাতে ওনার হাইটের যে গ্রোথ বা ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু বাড়বে। আর তার সাথে সাথে আপনাকে বলবো কি আপনাকে মেডিকেশন দরকার আছে, কিছু যদি হারমোনসে যদি প্রবলেম থাকে, যে কারণের জন্য ওনার যদি ক্যালসিয়ামে যদি অভাব থাকে, যে কারণের জন্য হাইট বাড়ছে না, সেটা কিন্তু ইনক্রিজ হতে চালু হয়ে যাবে। আপনি এক্সারসাইজের মধ্যে স্কিপিং করান, সুইমিং যদি বাচ্চা যদি পারেন তো সুইমিং করাতে পারেন, জগিং করাতে পারেন। তো এক্সারসাইজের সাথে সাথে যদি মেডিকেশন থাকেন, অবশ্যই কিন্তু হাইটটা বাড়বে। একদম। তবে খুব ন্যাচারাল ওয়েতে করুন, খুব প্রাকৃতিক ভাবে করুন, প্রকৃতির কাছাকাছি থেকে করুন। আয়ুর্বেদ বা এনবিপির যে চিকিৎসা পদ্ধতি সেটা কিন্তু একেবারে প্রকৃতির কাছে থেকে চিকিৎসা পদ্ধতি, যেখানে একদমই বা খুব কম পরিমাণে সাইড এফেক্ট থাকে। মানে সাইড এফেক্ট নেই এটা কিছুতে বলা যায় না, সাইড এফেক্ট সবেতে থাকে। আপনি অত্যাধিক ভাত খান তারও সাইড এফেক্ট রয়েছে, খুব বেশি জল খান তারও সাইড এফেক্ট রয়েছে। তাই সেটাকে এমন ভাবে তৈরি করা হয়, আপনাদের জন্য আমাদের মেডিসিন রেডি করা হয় যাতে সাইড এফেক্টের পরিমাণ ভীষণ কম। তাই বাচ্চাদের জন্য বলবো অবশ্যই কিন্তু ভরসা করতে পারেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। হেল্পলাইন নম্বরে ফোন করে আপনার কাছাকাছি চেম্বার সম্পর্কে জানুন আর যোগাযোগ করুন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি কল্যাণী থেকে বলছি। কল্যাণী থেকে বলছেন, কি সমস্যা আছে? সমস্যা বলতে আমার বয়স বেশি না, 23 বছর। মেমোরি লস করছে। ভুলে যাচ্ছ? হ্যাঁ, ভুলে যাচ্ছি কোথায় রাখছি, কি করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার কাজ আপনি কি করেন? কাজ আমি অ্যাকাউন্টে কাজ করি। কি কাজ করেন? অ্যাকাউন্টে। অ্যাকাউন্টসে কাজ করেন, আপনি ভুলে যাচ্ছেন। বুঝতে পারছেন, আপনি অ্যাকাউন্টসে যারা কাজ করে তাদের মেমোরি স্ট্রং হওয়া দরকার। আর আপনার যদি এরকম যদি লস অফ আমার মেমোরি এই 3 মাস ধরে না একটা সমস্যা হচ্ছে। আপনি খুব বেশি জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাচ্ছেন কি? না। বা আপনি রাত্রিবেলা বেশি ফোন ঘাটেন? হ্যাঁ, রাত থেকে মাঝের মধ্যে মানে কাজ করতে হয়। এটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন। কারণটা হচ্ছে কি, রাত হয়েছে ঘুমানোর জন্য। শুনো সেই শোনো, সময় যদি আপনি জেগে যদি আপনি কাজ করেন, মানে প্রকৃতি যদি বিপরীতে আপনি কোনো কাজ করেন, তাহলে কিন্তু শরীরের মধ্যে অনেক রকম সাইড এফেক্ট গুলো হতে চালু হয়ে যায়, যেটা আপনার হচ্ছে লস অফ মেমোরি। আজকে 23 বছরে যা মেমোরি দরকার আছে, মানে যা ব্রেন ডেভেলপ করা দরকার আছে, ব্রেনে যে কাজ করা দরকার আছে, সেগুলো আপনি পাচ্ছেন না। কারণটা হচ্ছে কি, এখনকার যে নতুন জেনারেশনটা রয়েছে, তারা একটা প্রথম হয়ে গেল ফোন, এই ফোন নিয়ে সারা রাত ওরা ফোন ঘাটে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে নেশা। ঠিক আছে, আপনাদের রাত্রিবেলা ঘুম হয় না, কেউ স্মোকিং করছে, তো কেউ অ্যালকোহল ইউজ করছে। তো এইরকম জিনিসটাকে অ্যাভয়েড করে আপনি ভাবছেন কি ওটা নিয়ে আমার ঘুম আসছে না, একদমই না। ওটা কি করছে, ব্রেনটাকে আপনাকে আরো সেন্সলেস করে দিচ্ছে, যে কারণের জন্য আপনি গম্ভীরভাবে সে ঘুমিয়ে পড়ছেন। কিন্তু পরের দিন আপনি সাইকোলজিক্যাল একটা ব্যাপারকে আপনি চাইছেন কি আমার আবার আর লাগবে। এই যদি বারে বারে যদি এরকম আপনি করতে পারেন, আপনি বলছেন কি আমি না করে নেশা করি না, কিন্তু মোবাইলেও কিন্তু একটা নেশা আছে। আপনি যে রাত্রিবেলা ফোনটা নিয়ে যে ঘুমোতে যাচ্ছেন, তো সেটাও এক ধরনের নেশা আছে, ওটা ছাড়া আপনি দেখবেন ঘুম আসবে না আপনার। ঠিক আছে, তো সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। আর আমি আপনাকে বলবো কি আপনি মেডিকেশন করুন। ঠিক আছে, আপনি ধ্যান করুন যদি পারেন। আপনি যে আপনার ইষ্ট দেবতা রয়েছে বা আপনি যাকে ভালোবাসেন তার সেটাকে নিয়ে আপনি 10 মিনিট একটু ঘুমানোর আগে আপনি মেডিটেশন করুন, চোখ বন্ধ করে। অবশ্যই আপনার ঘুমটা হবে। আর এর সাথে যদি না হয়, আপনি কোনো রকম সাইড ইফেক্ট নিয়ে আপনি একটা ব্রেন টনিক আপনি ইউজ করতে পারেন, যেটা হচ্ছে আমাদের নিজস্ব আউটলেট যেটা রয়েছে সেখানে আপনি অ্যাভেলেবল রয়েছে বিপিটি ব্রেন টনিক। ঠিক আছে, এটা আপনি ইউজ করতে পারেন, যেখানে আপনি ব্রেনকে গ্রোথ করবে। মেমোরি যে আপনার লস হয়ে যাচ্ছে, সেখানে আপনার লস অফ মেমোরি হবে না, ঘুম ভালোভাবে হবে। ঠিক আছে, তার সাথে সাথে আপনি যে একটা মেন্টাল একটা স্ট্রেস থাকে, সেই স্ট্রেস থেকে আপনি মুক্তি পাবেন। সেটা আপনি সেটা আপনি ইউজ করতে চালু করুন, দেখবেন আপনি অবশ্যই এই সমস্যা নিয়ে আপনি ভালো হবেন। একদম। তবে আমরা বিষয়ে আবারও যাব। এডিমা নিয়ে আমরা আলোচনা করছিলাম। এটা কিন্তু ভাবলেই ভীষণ ভয় লাগে যে আমার পা যেটা বেশিক্ষণ ঝুলিয়ে রাখলে বা কোনো কারণে যদি সেখানে আমি চাপ দিই, সেখানে গর্ত তৈরি হচ্ছে। এটা কিন্তু মোটেও ভালো সিমটম নয়। ঠিক এটা নিয়ে বিস্তারিত ভাবে স্যার আলোচনা করছিলেন, আবার একটু শুনবো। অবশ্যই এটা ভালো সিমটমস নয়। হ্যাঁ, কারণটা হচ্ছে কি, আমি প্রথমে স্টার্ট করার আগে এটা বললাম কি এটা মানুষকে মৃত্যুর দিকে এগিয়ে যায়। সাইলেন্ট কিলার, মানে আপনি বুঝতেই পারবেন না কি আমি কোন জায়গা আস্তে আস্তে করে বেড়ে যাচ্ছি। আপনি আস্তে আস্তে করে ভাবছেন কি এটা ন্যাচুরালি এটা ভালো হয়ে যাবে, কিন্তু কোনোদিন এটা ভালো হয় না, আস্তে আস্তে কিন্তু খারাপের দিকে যাচ্ছে। এটা সাইন হতে পারে যদি আপনি যদি কিডনি ফেলিয়ারের দিকে সাইন হতে পারে। এবার দেখুন, এটা এরকমই এডিমা একটা এরকমই ডিজিজ, সেখানে কোনো রকম মানুষের ব্যথা হয় না, যেখানে মানুষের কোনো রকম জ্বালা হয় না, যেখানে মানুষের কোনো রকম কষ্ট হয় না। ঠিক আছে, তো উইদাউট পেইনফুল
উইদাউট আপনার শরীরের মধ্যে ক্ষতি করে কিন্তু আপনার শরীরকে নষ্ট করে দিচ্ছে। এইরকম হচ্ছে একটা সাইলেন্ট কিলার। যখন আস্তে আস্তে দেখবেন ডিজিজটা যখন আপনাকে পুরো ঘিরে নেবে, তখন কিন্তু আপনার বডিতে চরম একটা ব্যথা হতে চালু হয়ে যাবে, যেখানে আপনি সহ্য করতে পারবেন না। তখন আপনি বলছেন যে বডি আর হেরে গেছে, মানে আর নিতে পারছে না শরীরটাকে। ঠিক আছে, তো এই সমস্যা নিয়ে আপনাকে রিপোর্ট করাতে হবে, যেখানে আপনি দেখতে পারবেন কি আপনার কিডনি কেমন ওয়ার্ক করছে, কেন এই প্রবলেমটা আসছে। সেকেন্ড নাম্বার হচ্ছে আপনাকে দেখতে হবে কি আপনার কোনো রকম লিভারের সমস্যা আছে কিনা, যেটা আমরা সিরোসিস অফ লিভার বলি, যেখানে আমার লিভারে আস্তে আস্তে নষ্ট হতে চালু হয়ে যায়। থার্ড নাম্বার যেটা রয়েছে আমাদের হার্ট ঠিকভাবে পাম্প করছে কিনা, হার্ট ঠিকভাবে কাজ করছে কিনা, সেখানে আপনাকে ইসিজি বা ইকো রিপোর্ট করে দেখতে হবে। এর সাথে সাথেও আরও কিছু প্রবলেমগুলো থাকে, যেরকম হচ্ছে আমাদের ব্লাড প্রেশার, থাইরয়েড। ঠিক আছে, তো এইরকম যে সমস্যা নিয়ে যারা সাফারিং করছে তাদেরকে খুব অ্যালার্ট হওয়া দরকার রয়েছে কি আপনি এই সমস্যা থেকে আস্তে আস্তে ভালো দিকে কিভাবে আসবেন। ঠিক আছে, তো এই যে সমস্ত যে আপনাকে বললাম, এই সমস্ত অর্গানগুলোকে আপনাকে চেক আপে থাকতে হবে। সমস্ত অর্গানগুলোর মধ্যে যদি কোনো রকম প্রবলেম থাকে, সেখানে আপনাকে এইরকম একটা ট্রিটমেন্ট করতে হবে যেখানে আমি কোনো রকম ক্ষতি না হয়। আর তার সাথে সাথে আর্লি স্টেজের মধ্যে যদি প্রবলেমই যদি করা হয়, তো সামান্য পয়সা দিয়ে আপনি কিন্তু ভালো হতে পারবেন। কিন্তু এই প্রবলেমকে যদি আপনি ক্যাজুয়ালি নেন, কিন্তু আগামী দিন এটা নিয়ে আপনাকে ঘর বাড়ি বিক্রি করে দিতে হবে, কিন্তু আপনি সমস্যাকে থেকে সমাধান পেতে পারবেন না। একদম ঠিক কথা। যে কোনো সমস্যা, যে কোনো ব্যাধি আমরা এক্সপেক্ট করি যে সেটা বয়সকালে হবে, যে কোনো বয়স হলে আমাদের একটা সমস্যা আসতেই পারে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক বাচ্চা ছেলে মেয়েদেরও কিন্তু এই ধরনের পায়ে ফুলে যাওয়া বা পায়ে একটু চাপলে সেখানে গর্ত হয়ে যাওয়া, এই ধরনের সিমটমস কিন্তু তাদের লক্ষ্য করা যায়। তার মানে এটা কিন্তু প্রমাণিত কোনো এজ বার নেই, যে কোনো বয়সে কিন্তু এই সমস্যা আসতে পারে। আমরা এই বিষয়ে আবারও সময় থাকলে আমরা আলোচনায় ফিরবো, তবে তার আগে দেখবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। নমস্কার, সম্পাদনা বলছিলাম, কোথা থেকে বলছেন? গড়িয়া থেকে। গড়িয়া থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে? ওই গরম পড়াতেই হয়তো হবে, হয়তো বুঝতে পারছি না যে খুব বেশি হেয়ার ফল হচ্ছে, মানে হাত দিলে পুরো চুল উঠে আসছে। বয়স কত আপনার? 25। 25 মাত্র। ড্যান্ড্রফ কেমন আপনার? স্ট্যান্ডার্ডটা পুরো কি টাইপের, মানে এমনি ঝরে পড়ে না, কিন্তু স্ক্যাল্পের সাথে পুরো থাকে। আচ্ছা, তো সত্যি কি ওটা ড্যান্ড্রফই থাকে না স্ক্যাল্প সোরাইসিস আছে, সেটা কি চেক আপ করেছেন? এবার ঠিক সেটা তো বুঝতে পারছি না, পুরো তো স্ক্যাল্পের মধ্যে এটাই সাদা হচ্ছে সাদা এরকম হয়ে ব্যাপারটা আছে। থাকে। দেখুন, আজকে আপনি যাকে ড্যান্ড্রফ ভাবছেন, অনেক সময় আমরা এরকম পেশেন্ট পেয়েছি শুনতে থাকো। যারা ড্যান্ড্রফ ভেবে কিন্তু স্ক্যাল্প সোরাইসিস নিয়ে সাফারিং করছিল। তো আপনার চুলের সঙ্গে যে ড্যান্ড্রফ হয়ে যাওয়া, সেটা বিশেষ আপনি সময়টা যদি দেখেন তাহলে শীতকালে এই সমস্যাটা বেশি হয়। কিন্তু আপনি যদি এইরকম গরমের সময় যদি আপনি বলছেন কি আপনার ড্যান্ড্রফ হয়েছে, তো সেটা সত্যি আপনার ড্যান্ড্রফ নয়, সেটা আপনার স্ক্যাল্প সোরাইসিস হতে পারে। তো আপনাকে একটু চেক আপের দরকার আছে। এবার এখান থেকে যদি আমি আপনাকে না দেখে কোনো যদি টপিকে নিয়ে যদি আলোচনা করি, সেটা করা কিন্তু ভুল হবে। তো আপনি একটু দরকার হলে আপনি একটু ঘুরে ফিরে একবার ল্যান্সডাউন চেম্বার এসে যোগাযোগ করুন। ঠিক আছে, যেখানে আপনার গড়িয়া ঠিক সামনেই চেম্বার আছে ল্যান্সডাউনে, খুব বেশি দূর নেই। সেখানে এসে প্রপার আপনি দেখান জিনিসটা কি আমরা দেখবো, দেখার পর আপনাকে নিশ্চয়ই একটা সলিউশন বলবো। যেখানে আপনি শুধু হেয়ার ফল নিয়ে ভাবছেন, কিন্তু আমরা হেয়ার ফল নিয়ে ভাবছি না। আমরা ভাবছি কি আগামী দিন আপনার হেয়ারটাকে কি করে আর গ্রোথ করব, কি করে এই হেয়ার থেকে কোনো রকম বিশেষ এরকম হেয়ার ফল যাতে না হয়, যাতে ওখানে আপনি দাগ পড়ে যায়। কারণটা হচ্ছে আমরা বারবার বলেছি, নারী একটা সৌন্দর্য জায়গা রয়েছে যেখানে হচ্ছে স্কিন আর হেয়ারটাকে নিয়ে, আর সেটাকে আমরা খুব স্পেশালভাবে কেয়ার করি। তো আপনি একটু চেষ্টা করুন, একটু এসে দেখা করুন। আর এর সাথে আপনি একটা জিনিস করতে পারেন, যদি নারকোল তেল পিওর যদি কোকোনাট অয়েল হয়, সেটা আপনি স্ক্যাল্পে ব্যবহার করতে পারেন আপাতত। আর তারপর যেটা বললাম আপনাকে এসে যোগাযোগ করুন। একদম, কারণ এই কথা কিন্তু মাঝে মধ্যে আমি বলে থাকি যে আমাদের সৌন্দর্যের 75% কিন্তু কাজ করে আমাদের চুল। আমাদের হেয়ার স্টাইলের পরিবর্তে আমাদের চেহারার পরিবর্তন আমরা কিন্তু অনায়াসে করতে পারি। তাই চুলের যত্ন নিন, চুলকে ভালো রাখুন, এবং হেয়ার ফলিং বা গ্রেইং হেয়ার বা যে কোনো ধরনের হেয়ার সংক্রান্ত সমস্যা হলে অবশ্যই আমাদের সাথেই কিন্তু যোগাযোগ করতে পারেন। আমি যে বিষয়টা ছিলাম স্যার, যে এই এডিমা নিয়ে আমরা আলোচনা করছি, সত্যি তো এরকম সামনাসামনি বা আমাদের আশেপাশে অনেককে দেখা যায় যে অনেক বাচ্চা ছেলে মেয়েদের এই সমস্যা। তার মানে সত্যি কি এটার কোনো এজ বার নেই, এটা যে কোনো বয়সে এই ধরনের সমস্যা আসতে পারে? হ্যাঁ, আমরা তো প্রায় 5 বছর 6 বছরের বাচ্চাও আমাদের চেম্বারের মধ্যে আছে। সেখানে 70 বছর 80 বছর বয়স্ক লোক আমাদের চেম্বারের মধ্যে থাকে। তাদের কিন্তু এডিমা নিয়ে সমস্যা নিয়ে তারা ভুগছে। আমি সেটাই বললাম না, যে আপনি যদি আর্লি স্টেজের মধ্যে যখন আপনি দেখতে পাচ্ছেন, এই যে আমাদের অ্যাওয়ারনেস যে প্রোগ্রাম, আজকে এই যে প্রোগ্রাম করা মানে উদ্দেশ্যটা কি, প্রোগ্রামটা করার উদ্দেশ্যটা মানে এটাই কি, যদি এরকম সিমটমসগুলো আপনার বাড়িতে দেখতে আপনি পাচ্ছেন, তখনই আপনি সিরিয়াস হওয়া দরকার, তখনই আপনাকে ইমিডিয়েট চিকিৎসা করা দরকার আছে। যদি আপনি এরকম সিমটমসগুলো দেখতে পাচ্ছেন, তারপরেও কিন্তু আপনি ক্যাজুয়ালি নিচ্ছেন, তারপরেও কিন্তু আপনি ডাক্তারকে দেখাচ্ছেন না,
তাহলে কিন্তু আগামী দিন আপনাকে বড় সমস্যা নিয়ে ভুগতে হবে। একদম। আর সে কারণে আমাদের বন্ধুদের জন্য বলবো, আপনি সচেতন তো, সমস্যা নিয়ে ভুগতে ভুগতে জীবনটা আপনার শেষ হয়ে যাচ্ছে না তো? কারণ জীবনটা আমাদের কিন্তু ভীষণ সুন্দর, তবে সময় কিন্তু খুব সংক্ষিপ্ত, কারণ মানুষের কিন্তু বয়স ধীরে ধীরে কমছে। তাই এই অল্প সময়ের মধ্যে আপনাকে অনেক কাজ করতে হবে আর অনেকটা বেশি ভালো থাকতে হবে। যারা ভালো থাকতে চান তাদের জন্য চট করে বলবো আমাদের চেম্বারগুলোর কথা। বর্ধমানে আমাদের কিন্তু চেম্বার রয়েছে, ডক্টর এস ভাদুরীকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুর চেম্বারে কিন্তু এবার পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। অবশ্যই যারা যোগাযোগ করতে ইচ্ছুক এখনো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। কৃষ্ণনগর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলা অর্থাৎ ত্রিপুরা থেকে প্রচুর ফোন আমরা পাই, তো ত্রিপুরার বন্ধুরা এবার কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। একটু টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, এবং যারা ত্রিপুরার দিকের বন্ধুরা রয়েছেন আগরতলায় যোগাযোগ করতে ইচ্ছুক তারা একটু কথা বলে নেবেন। দুর্গাপুরে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এস ভাদুরীকে আপনারা পাচ্ছেন। বহরমপুর চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। বহরমপুর চেম্বারটা কিন্তু 14 তারিখের পরিবর্তে 16 তারিখ হচ্ছে, অর্থাৎ 14ই জুনের জায়গায় 16ই জুন হচ্ছে। একটু আপনাদের আরো একবার জানিয়ে রাখলাম, আমাদের অফিস থেকে আপনাদের অবশ্যই ফোন করা হবে এবং বা ফোন করা হয়েছে এবং জানিয়ে দেওয়া হয়েছে। তো যারা এখনো হয়তো জেনে উঠতে পারেনি তাদের জন্য আরেকবার অ্যানাউন্স করলাম। হেরিয়াতে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেছেদায় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই আরামবাগ চেম্বারে ডক্টর এ হালদারকে। শিলিগুড়িতে এবার কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। আবারও কিন্তু নর্থ বেঙ্গলের বন্ধুদের জন্য এটা সুখবর যে শিলিগুড়িতে কিন্তু যাচ্ছেন স্যার, এবং তার পাশাপাশি আলিপুর দুয়ারেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। তাই যারা শিলিগুড়ি বা আলিপুর দুয়ারে নাম লেখাতে চাইছেন, যোগাযোগ করতে চাইছেন বা স্যারকে পেতে চাইছেন, তারা কিন্তু প্লিজ আমাদের টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করে নেবেন। বাঁকুড়া চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, পুরুলিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গুয়াহাটি চেম্বারে কিন্তু থাকছেন ডক্টর এস ঘোষাল, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ঝাড়গ্রামে আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁয় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিং চেম্বারে আপনারা পাচ্ছেন ডক্টর আর দেকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এটাও আরেকটা গুরুত্বপূর্ণ দিক, কাকদ্বীপে অনেকদিন পর বোধহয় আবার স্যার যাচ্ছেন, তো কাকদ্বীপের দিকে যারা বন্ধুরা রয়েছেন, গঙ্গাসাগরের দিকে যারা বন্ধুরা রয়েছেন, তারা কিন্তু অবশ্যই কাকদ্বীপ চেম্বারে যোগাযোগ করতে পারেন, সে কারণে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে। জামশেদপুর চেম্বারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়া চেম্বারে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুর চেম্বারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এবং দিল্লি চেম্বারেও কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। দিল্লির থেকে আমরা প্রচুর ফোন পাচ্ছিলাম যে কবে আবার দিল্লির চেম্বার রয়েছে। অবশ্যই দিল্লির চেম্বার আপনারা জুলাইয়ে পাচ্ছেন। আমাদের টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করুন, তারা সহযোগিতা করে দেবেন। এছাড়া আপনাদের জন্য চেম্বার রয়েছে মধ্যমগ্রামে, রয়েছে ল্যান্সটাউনে, হাতিবাগান এবং খিদিরপুরে চেম্বার রয়েছে, হাওড়ায় শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে চেম্বার রয়েছে। আর দক্ষিণ 24 পরগনার বন্ধুদের জন্য প্রত্যেক বৃহস্পতিবার করে আমতলায় কিন্তু সময় দেওয়ার চেষ্টা করেন অবশ্যই আমাদের সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মা। তাই টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার ফোন করে যোগাযোগ করে নেবেন। কে আছেন একটু বলবেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি প্রদীপ হালদার বলছি। কোথা থেকে বলছেন প্রদীপ বাবু? হ্যালো, কোথা থেকে ফোন করছেন? আমি বলছিলাম রায়গঞ্জ। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? সমস্যা ম্যাডাম, মানে পায়ের তলায় না দিন ধরে দেখছি, মানে বসে রয়েছি, যখন আমি মানে উঠছি, উঠে দাঁড়াচ্ছি, পায়ের তলাতে কেটে যে জায়গাটা ব্যথা করছে, আচ্ছা, মানে আপনার প্রেশারই পাটা কি দিতে পারছি না কিছু। পাটা কি আপনার ফুলে সেটা আবার থাকে? তখন আবার ইয়ে হচ্ছে। আপনার পায়ের মধ্যে সোয়েলিং আছে কি? পাটা কি ফুলে যায়? হ্যাঁ, একটু ফুলে যায়। আচ্ছা, আপনি কি অ্যালকোহল কনজিউম করেন? হ্যাঁ, করা হয়। হ্যাঁ, তো সেটার জন্যই আপনি একটু কোনোদিন কিডনি রিপোর্টটা করেছেন? না, এটা রিসেন্ট আমি দেখতে পাচ্ছি, মাস দেড় দুই ধরে এই প্রবলেমটা হচ্ছে। মানে বসে রয়েছি, আমি যখন উঠছি পায়ের তলাটা দেখি পায়ের চেয়ে একটা ব্যথা করে উঠছে, আর মানে দাঁড়াতে পারছি না, একটু হাঁটার পরে আবার আস্তে কিছুটা হাঁটার তখন গিয়ে আবার ঠিক হচ্ছে। দেখুন, আপনার মতো মানুষের জন্যই এই প্রোগ্রামটা করা। কারণটা হচ্ছে কি এইরকমই যে আপনার এই প্রবলেমটা কতদিন ধরে হচ্ছে? প্রায় 2.5-3 মাস। আজকে দেখুন 2.5-3 মাস ধরে আপনার প্রবলেমটা রয়েছে, কিন্তু আপনি হয়তো কোনো ডাক্তারকে এখনো অব্দি দেখাননি, ঠিক আছে? এটাই জন্য দিন বেড়েই চলেছে এটা। তো দেখুন, আপনি যে প্রথম তো বলবো যে আপনি অ্যালকোহলটা কনজিউম করেন, সেটাকে আপনি অ্যাভয়েড করার চেষ্টা করুন যতটা পারে। তার সাথে সাথে আপনার খুব দরকার আছে ইমার্জেন্সি হয়ে আপনাকে একটা রিপোর্ট করে নেওয়া দরকার রয়েছে, যেখানে আপনার কিডনি কেমন আছে, লিভার কেমন আছে, আপনার হার্ট কেমন আছে, ডিউ টু আপনি অ্যালকোহলিক আছেন, ঠিক আছে? তো এরপরেও যদি আপনার এইরকম সমস্যা নিয়ে যদি আপনি একদম
অ্যালার্ট যদি না হন, তাহলে কিন্তু আগামী দিন আপনাকে বড় রোগ আপনার শরীরের মধ্যে 200% আপনার আসবে। তো আপনি সিম্পল একটা সিকেডি রিপোর্টের জন্য আপনি রিপোর্টটা করান কেএফটি, তার সাথে সাথে আপনি লিভারের জন্য এলএফটি রিপোর্টটা করান, আর তার সাথে সাথে আপনি ইসিজি বা ইকো রিপোর্ট আপনি করান। এখানে করলেই আপনি সমস্যা নিয়ে সমাধান হতে পারেন। তার সাথে সাথে আপনার প্রেশার কেমন আছে, আপনার থাইরয়েড কেমন রয়েছে, বা আপনি কোনো রকম পেন কিলার কোনো ইউজ করছেন কিনা, বা আপনার পরিবারের মধ্যে কারো যদি এইরকম সমস্যা যদি হয়ে থাকে বা ছিল, তাহলেও কিন্তু এই সমস্যাটা হওয়ার চান্সেসটা বাড়িয়ে দেয়। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে, দেখুন আজকে আপনি যে বলছেন ব্যথা, তো এবারে ব্যথা কেন চালু হয়ে গেল? ধরুন আপনার আঙ্গুলের মধ্যে সোয়েলিং যদি হয়ে যায়, তা আপনি হাতগুলোকে যে ভাঁজ করতে পারছেন, যখন এটা সোয়েলিং হয়ে যাবে তাহলে কি হবে? আপনি ভাঁজ করতে পারবেন না, এইটুকুর মধ্যে আটকে যাবে, পুরোটা ভাঁজ হবে না। এই সোয়েলিং এর জন্য কি হচ্ছে, আপনি এখন মুভমেন্ট আপনার বন্ধ হয়ে গেছে। মুভমেন্টটা যখন বন্ধ হবে তখন কিন্তু পেন চালু হয়ে যাবে, ঠিক আছে? তো আপনার দেখুন কি যত লিটার আপনি যে জল খাচ্ছেন তত লিটার কি আপনার ইউরিনটা হচ্ছে না হচ্ছে না, সেটাও দরকার আছে, ঠিক আছে? তো রায়গঞ্জে দেখুন আমাদের চেম্বার আছে, প্রত্যেক মাসে কিন্তু একবার করে চেম্বার হয়। যদি পারেন একবার রায়গঞ্জ চেম্বারে এসে যোগাযোগ করুন, অবশ্যই আপনার কাজ হবে। একদম। আমরা অ্যাডিমা নিয়ে আলোচনা করছিলাম, আর আমার মনে হয় যে সিমটমস গুলো শুনে একটু আপনি আতঙ্কিত, মাঝে মধ্যে নিজেও হয়তো একটু পাটা দেখছেন যে চাপ দিলে গর্ত হয়ে যাচ্ছে না, তো যদি হয় তাহলে কিন্তু আপনাকে সচেতন হতে হবে। আপনার বাড়ির কাছাকাছি কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছেন আমাদের এনবিপি সেন্টার, আর সেখানে কিন্তু যোগাযোগ করতে হবে। এবার সব থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয়, আপনি যোগাযোগ করবেন এনবিপিতে, কিন্তু এনবিপিতে এর ট্রিটমেন্ট আছে তো, সম্পূর্ণভাবে আপনি ভালো হতে পারবেন তো? কতটা আশ্বস্ত করছে আপনাকে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা বা আমাদের সংস্থার অবশ্যই চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। আমরা এই বিষয়ে অবশ্যই আলোচনায় ফিরবো, তবে তার আগে দেখে নেবো কে আছেন। নমস্কার। নমস্কার। কে বলছেন? আমি এগরা থেকে বলছি, পূর্ব মেদিনীপুর থেকে বলছি। পূর্ব মেদিনীপুর থেকে বলছেন, বলুন কি সমস্যা? আমার বয়স 40। আমার হাঁটু কোমরে প্রচুর যন্ত্রণা হচ্ছে, মাঝে মাঝে পা গুলা ফুলে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, তো এই জন্য আপনি আমাদের হেরিয়া চেম্বার এসেছিলেন? না, আমি জানি এগরা হসপিটালে ডাক্তার দেখিয়েছি। না, হেরিয়াতে আমাদের চেম্বার আছে, আপনি কি জানেন? না, জানি না, এটা শুনেই আজকে এই কল করলাম। তো এগরা থেকে আপনার যে সামনে পড়বে সেটা হেরিয়া চেম্বার পড়বে, ঠিক আছে? আর দেখুন এই হেল্পলাইন নাম্বার যে যাচ্ছে না, লাস্টে 2737 যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে কোনো একটা নাম্বারে ফোন করে আপনি হেরিয়া চেম্বারে অ্যাড্রেসটা নোট করে নিন। আর আগামী মঙ্গলবার দিনে আমাদের হেরিয়া চেম্বার আছে, যদি পারেন একবার এসে দেখা করুন, তাহলে প্রপার আপনি ভালো হবেন। নালে এইরকমই যেটা বললাম না, আপনি যদি ভাবছেন কি আপনার এই সমস্যাটা এইরকমই ওষুধ খেয়ে ভালোই যাব, ভালো হবেন না, উল্টো আপনার শরীরের মধ্যে ক্ষতি হবে। তো আপনি সময় থাকতে থাকতে ঠিকভাবে যদি চিকিৎসা করা হয়, হয়তো আপনার 2 মাস 3 মাস সময়টা লাগলো, কিন্তু 2 মাস 3 মাস পরে আপনার সমস্যা সমাধান হয়ে গেল, এইটা সব থেকে বড় জিনিস আছে। একদম। আচ্ছা, যে বিষয়টা নিয়ে একটু শুনতে চাইছিলাম, যে এডিমার সমস্যা নিয়ে হয়তো পৌঁছে গেলাম আমরা এনবিপিতে, তার ট্রিটমেন্টটা শুধু আছে তো, হ্যাঁ বা না, একটু শুনবো আর কি। অবশ্যই আছে, দেখুন সেই কারণের জন্যই তো আজকে আমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা, কি মানুষরা যারা ঘরে বসে রয়েছে তারা বসে না থেকে এসে চিকিৎসাটা করান। একদম। আর যারা বাড়িতে বসে না থেকে চিকিৎসা করিয়েছেন, যারা ভীষণ সচেতন, যারা ভীষণ সিরিয়াস, তারা কিন্তু পৌঁছে গিয়েছেন এনবিপি ইউনানি আর্বুদা রিসার্চ সেন্টার, এবং তারা কিন্তু ভালো আছেন। কতটা ভালো আছেন অবশ্যই সেই বিষয়টা কিন্তু আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। এবং আজকে আমরা আপনাকে একটা ভিডিও দেখাবো, যেখানে আপনি দেখতে পাবেন কি আপনার এই যে প্রবলেমগুলো, মানে আজকে যে আমরা মুখে যে কথাগুলো বলছি, তো সেটা তো আপনি হয়তো দেখতে পাচ্ছেন না কিরকম কি রয়েছে, আপনি হয়তো কান দিয়ে শুনছেন। তো আমরা একটা ভিডিও বানিয়েছি যেখানে আপনি প্রপার ওয়েতে আপনি দেখতে পারবেন কি একটা এডিমা পেশেন্ট কিভাবে সমস্যা হয়, কিভাবে আমরা ক্যাজুয়ালি নিই, সেটা যে আজকে প্রোগ্রাম হলো তার একটা সামেন্স। একদম। जो सूजन पैरों में दिखती है ना, ये सिर्फ सूजन नहीं है, ये मौत का वो दरवाजा हो सकता है जो धीरे धीरे खुल रहा है, और कोई आवाज तक नहीं करता, कोई चीख नहीं, कोई हलचल नहीं, बस एक गड्ढा जो उंगली दबाते ही आपके शरीर की सच्चाई सामने रख देता है। अगर आपने कभी देखा हो कि किसी के पैर पर उंगली से दबाने पर अंदर धंस जाता है और वो जगह कुछ सेकंड्स तक वैसी ही ढंसी हुई रह जाती है, तो समझ लीजिए कि खतरा सिर के ऊपर से निकल चुका है। ये कोई मामूली सूजन नहीं, इसे मेडिकल भाषा में एडिमा कहा जाता है। और ये तब होता है जब आपके शरीर के अंदर अंगों के बीच में इतना फ्लूइड जमा हो जाता है कि सिस्टम अंदर से जाम होने लगता है। ये शरीर का वो इमरजेंसी सिग्नल है जो न तो चिल्लाता है
न ही दौड़कर आपके पास आता है, बस धीरे से खामोशी से शरीर के किसी हिस्से को अंदर से खोखला करता चला जाता है। शरीर चिल्ला रहा होता है, मैं टूट रहा हूँ, मैं हार रहा हूँ, लेकिन हम समझ नहीं पाते। हम सोचते हैं कि बस पैर सूज गया है, शायद ज्यादा चल ली होंगे या फिर मौसम का असर है, मगर सच्चाई ये है कि यही सूजन आपके शरीर के किसी बड़े अंग, दिल, किडनी या लिवर के फेल होने का पहला इशारा हो सकता है। ये संकेत होता है कि या तो आपका दिल अब ठीक से खून पंप नहीं कर पा रहा, या किडनी धीरे धीरे जवाब दे रही है, या फिर लिवर अब काम करने से इनकार कर रहा है। और सबसे बड़ा धोखा ये है कि ये बीमारी चुपचाप आती है, दर्द नहीं देती, बुखार नहीं देती, बस एक संकेत छोड़ती है, पैरों की वो धंसी हुई सूजन। अब सोचिए, हम कितनी बार इस सिंपल से लक्षण को नजरअंदाज कर चुके हैं, कितनी बार इसे बस थकान, गर्मी या नमक ज्यादा खाने का नतीजा मान लिया। लेकिन सच्चाई ये है कि यही एक लक्षण लाखों लोगों को आईसीयू तक ले गया है। यही एक लक्षण अगर समय रहते पहचान लिया जाए तो कई जिंदगियां बच सकती हैं। और यही वो बात है जो इस वीडियो को सिर्फ जानकारी नहीं, जरूरत बना देती है। शरीर हर बार शोर नहीं करता, कई बार वो चुपचाप टूटता है, लेकिन संकेत जरूर देता है। आज आपने जो जाना वो साइलेंट किलर की पहली दस्तक है। इस सूजन को अनदेखा करना उस खतरे को खुला न्योता देने जैसा है जो धीरे धीरे आपके अंगों को बंद करने वाला है। और यह बात सिर्फ आपके लिए नहीं है, यह उन लाखों लोगों के लिए है जो अभी भी इस एक सिंपल लक्षण को हल्के में ले रहे हैं। आपके परिवार में, आपके पड़ोस में या किसी बुजुर्ग के पैरों में अगर ये सूजन दिख रही है तो तुरंत डॉक्टर से जांच कराएं। जांच से भागिए मत, क्योंकि बीमारी से भागने वाले लोग आखिर में हॉस्पिटल के बेड पर ही पहुंचते हैं। और यकीन मानिए, ये जो एडिमा होता है ना, इसका इलाज जितना जल्दी शुरू हो जाए उतना ही आसान और सस्ता होता है, वरना बाद में वो इलाज भी किसी काम का नहीं रहता जब शरीर पूरी तरह अंदर से घुलने लगे। कई बार लोग सोचते हैं कि जब तक दर्द नहीं है तब तक चिंता क्यों करनी, लेकिन अब समय बदल गया है। बीमारी बिना बताए आती है, बिना लक्षण के अंदर घुस जाती है। और ये सूजन, ये ढंसी हुई स्किन, ये उसकी पहली दस्तक है। अगर आज आपने ये समझ लिया तो शायद आप ही नहीं, आपका कोई अपना भी एक बड़ी बीमारी से बच जाए। सोचिए, क्या आपने कभी किसी को ये बात बताई है? क्या आपने कभी ध्यान से देखा कि आपके घर में किसी के जूते टाइट तो नहीं हो रहे या पैरों में भारीपन तो नहीं लगता? अगर नहीं तो अब करना शुरू कीजिए। ये सिर्फ मेडिकल अवेयरनेस नहीं है, ये जिंदगी की सबसे जरूरी समझ है। इस एडिमा को पहचानिए, समझिए और दूसरों को भी बताइए, क्योंकि इस देश में लाखों लोग इस एक गलती की कीमत अपनी जान से चुका रहे हैं। एक पल की चुप्पी, एक पल की लापरवाही और पूरी जिंदगी बदल सकती है। इसीलिए सिर्फ अपने लिए मत देखिए, ये वीडियो उस माँ के लिए है जो सुबह उठते वक्त अपने पैरों की सूजन को नजरअंदाज कर देती है। उस पापा के लिए है जो ऑफिस से लौटते वक्त जूते टाइट लगने की वजह को थकान समझते हैं। उस दोस्त के लिए है जो कहता है, कुछ नहीं यार, थोड़ा पानी ज्यादा पी लिया होगा। हम सबके घर में कोई ना कोई ऐसा इंसान है जो इस साइलेंट संकेत को मिस कर रहा है। और अगर आप आज खामोश रह गए तो कल कुछ बोलने को नहीं बचेगा। हो सकता है आपके एक शेयर से किसी का इलाज जल्दी शुरू हो जाए, किसी का दिल, किसी की किडनी या किसी का लिवर बच जाए। इसलिए ये वीडियो सिर्फ सोशल मीडिया के लिए नहीं, ये जिंदगी के लिए है। इसे रोकिए मत, इसे पहुंचाइए दूर दूर तक, हर उस इंसान तक जिसे अपने शरीर की भाषा समझना अभी बाकी है। এনবিপি ইউনানি আর্বুদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আলোচনা করব এই অনুষ্ঠানের মধ্যে থেকে। বিভিন্ন সমস্যা নিয়ে সত্যি আমরা আলোচনা করি, তার মধ্যে সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্টেরলের মতন সমস্যা, আপনার অস্থির সমস্যা, বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্গানের সমস্যা, পেটের সমস্যা, পাইলস ফিস্টুলা থেকে শুরু করে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো ধরনের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের আপনারা কিন্তু ট্রিটমেন্ট পাচ্ছেন অবশ্যই এনবিপি ইউনানি আর্বুদ রিসার্চ সেন্টারে। কিন্তু জানেন তো, একটা সমস্যা নিয়ে আমরা প্রত্যেকে জর্জরিত, কারণ আমরা খেতে ভীষণ ভালোবাসি। যে কোনো জায়গায় যে কোনো সময় ভালো খাবার দিলে সেটা কিছুতেই আমরা না বলতে পারি না। অত্যাধিক বেশি আমরা ভোজন রসিক হওয়ার কারণে আমাদের সমস্যা কিন্তু বাড়তে থাকে পেটের সমস্যায় জর্জরিত বাঙালি অবাঙালিরা এই সমস্যায় কিন্তু ভীষণ রকম ভাবে ভোগেন। তাই পেটের সমস্যা নিয়ে আজকের এই এপিসোডে আপনাদের জন্য আলোচনা করব। তবে আপনাদের যে কোনো ধরনের সমস্যা নিয়ে ডাক্তারবাবুর সাথে আপনারা আলোচনা করতে পারেন, এনবিপি হেল্পলাইন নাম্বারে আপনারা আলোচনা করতে পারেন, তার ট্রিটমেন্ট আছে কিনা শুনতে পারেন এবং কিভাবে পৌঁছে যাবেন সেটাও কিন্তু বুঝে নিতে পারেন। আর আজকের অনুষ্ঠান অবশ্যই শুরু করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আর্বুদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। তাই প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। পাশাপাশি রয়েছেন আপনারা, রয়েছেন ফোনেও বন্ধু। আলোচনা আমরা নিশ্চয়ই ফিরবো, কারণ আজকে আমাদের আলোচনা বিষয় হবে GERD। তো পেটের এই সমস্যা নিয়ে ডাক্তারবাবু আমরা আলোচনায় তো আসবো, তার আগে একটু ফোনটা নিয়ে নেবো। তো আমাদের সাথে বন্ধু আছেন, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি শিলিগুড়ি থেকে বলছি, রমা। শিলিগুড়ি থেকে?
হ্যাঁ এবার শিলিগুড়িতে স্যারকে পেয়ে যাচ্ছেন, জানেন তো? ডক্টর বি শর্মা নিজে যাচ্ছেন শিলিগুড়ি চেম্বারে। হ্যাঁ আচ্ছা, এবার বলুন কি সমস্যা আছে আপনার? পায়ে হাজার খেয়ে যাচ্ছে, মানে হাজার খেয়ে গিয়ে বাচ্চাটা বেশি হচ্ছে। আচ্ছা, তো আপনি কি জল বেশি ঘাটেন? হ্যাঁ জল ঘাঁটি বেশি। না, তো সেটাকে আপনি অ্যাভয়েড করার চেষ্টা করুন। কারণটা হচ্ছে কি, দেখুন হাজা একটা স্কিন ডিজিজের মধ্যে পড়ে, যেখানে আপনি যে কোনো মলম আপনি ইউজ করুন না কেন, কিন্তু কম বেশি করে আবার কিন্তু ফিরে চলে আসে। তো আপনাকে দরকার আছে একটু জলটাকে অ্যাভয়েড করা। তার সাথে সাথে আপনাকে ব্লাড পিউরিফায়ার, রক্ত যাতে পরিষ্কার হয় সেই রকম খাওয়ার মধ্যে যেমনি আপনি চিংড়ি মাছ, ডিম, বেগুনকে আপনি অ্যাভয়েড করুন। খুব বেশি বাইরে জাঙ্ক ফুড, ফাস্ট ফুডটা খাবেন না, ঠিক আছে? আর একটা অ্যালার্জি রিপোর্টটা করান, IgE, ঠিক আছে? অ্যালার্জি রিপোর্টটা করে আগামী শনিবার বলছি, আমাদের চেম্বার রয়েছে, সেটা হচ্ছে শিলিগুড়িতে। সেখানে আমি নিজে থাকবো। তো আপনি যদি পারেন একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে শিলিগুড়ি চেম্বারের অ্যাড্রেসটা নোট করে নেবেন। একদম গোপাল মোড়ে আছে, ঠিক আছে, দেশবন্ধু পাড়াতে। সেখানে আপনি ওই IG রিপোর্টটা নিয়ে দেখা করবেন। সেখানে আপনি সম্পূর্ণভাবে এই হাজার মতো সমস্যা, যেখানে যারা দীর্ঘদিন ধরে এই সমস্যা নিয়ে চিকিৎসা করে, আমি আপনাকে বলবো সমস্যা নির্দিষ্ট একটা টাইমের মধ্যেই এই সমস্যা থেকে আপনি পুরো ভালো হয়ে যাবেন। একদম। তো সমস্যা থেকে ভালো রাখার জন্যই তো আমাদের এই অনুষ্ঠান, এবং অবশ্যই আমাদের এতগুলো চেম্বার, এতগুলো সংস্থা, সেন্টার রয়েছে, তো সেখানে যোগাযোগ করতে হবে। আলোচনা করছিলাম GERD কি স্যার, এই সমস্যাটা অবশ্যই পেটের সমস্যা, কিন্তু GERD নামটা কেন আর কি? দেখুন, পেটের অনেক ধরনের সমস্যা আছে। পেট হচ্ছে আমাদের শরীরের ইঞ্জিন। যদি আপনার শরীরে যখনই কোনো রকম মানে ব্যালেন্স হচ্ছে না, বা কোনো রকম আপনার হজম হচ্ছে না, বা আপনার পটি ক্লিয়ার হচ্ছে না, বা আপনার অত্যধিক অম্বল হচ্ছে, ঠিক আছে, বা আপনার লিভার কাজ করছে না, তো অনেক ধরনের সমস্যা আছে। তো পার্টিকুলার GERD কি সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে একটা মেডিকেল টার্মসে একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেখানে আপনি ইন্ডোস্কোপি যখন রিপোর্টটা করবেন, তো আপনি দেখবেন খুব বেশি আপনার যখন বুক জ্বালা করবে, খুব বেশি যখন আপনার অ্যাসিডিটি হবে, আপনার মনে হবে কি আপনার গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে, তখন আপনাকে একটা রিপোর্ট করতে হয়, সেটা হচ্ছে ইন্ডোস্কোপি রিপোর্টের মধ্যে তখন আপনি দেখতে পাবেন সেখানে আপনার যেটা চলে আসে, যেটা হচ্ছে GERD ফুল ফর্মটা হচ্ছে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এই রোগের মানেটা হচ্ছে কি আপনার অত্যধিক মাত্রা গ্যাস ফর্ম হওয়া, অ্যাসিডিটি হয়ে যাওয়া। ইনফ্যাক্ট এই প্রবলেম পেশেন্টের সাফারিং কেমন করে, GERD হয়ে গেলে আপনি দেখবেন অনেক সময় আপনার মাথাটা ধরে নিল, যেমন পেটের সমস্যা, কোথায় আপনার মাথায় চলে গেলাম, আপনার মাথা ধরে নিল, আপনার মাথায় ঘুরছে, মাথা যন্ত্রণা হচ্ছে, আপনাকে পেন কিলার খেতে হচ্ছে, কিন্তু আপনার হচ্ছে গ্যাস থেকে। বা আপনার দেখবেন এটা বুকে চলে গিয়ে আপনাকে চিনচিন করে একটা ব্যথা হতে থাকে, আপনার মনে হয় কি আপনি কোনো হার্টের সমস্যা নিয়ে ভুগছেন। সেখানে আপনাকে হার্টের আপনি ডাক্তারকে দেখাচ্ছেন, কার্ডিওলজিস্টকে দেখাচ্ছেন, সেখানে সমস্ত রিপোর্ট কিন্তু আপনার নর্মাল আসছে, কিন্তু আপনার এই প্রবলেমটা হচ্ছে পেটের সমস্যা থেকে। আচ্ছা, আপনার পটিটা ক্লিয়ার হয় না, আপনি যে খাবার খাচ্ছেন, খাওয়ার সঙ্গে আপনার স্লাইভা তৈরি হয় না, যে কারণের জন্য আপনার খাওয়াটা হজম হচ্ছে না, পেট আপনার ফুলে থাকছে, আপনার একটা অস্বস্তি ফিল হচ্ছে। দেখুন সকালবেলা ঘুম থেকে উঠেই যখন আপনার ফ্রেশ একটা পটি যদি আপনার হয়ে যায়, তাহলে আপনার কি হয়, আপনার কাজের কিন্তু ইচ্ছাটা বেড়ে যায়, আপনার কাজের কিন্তু আপনার মানে শরীরে যে স্পিড রয়েছে সেই স্পিডটা বেড়ে যায়। কিন্তু যে সেখানে আপনি দেখবেন যে আমি স্টুল করতে গেলাম, কিন্তু ঠিক প্রপার ওয়েতে আমার স্টুলটা পাস হয়নি, তার সাথে সাথে আমার অত্যধিক মাত্রা গ্যাস হচ্ছে, আমার খিদেই পাচ্ছে না, ভালো ভালো রান্না আমার চোখের সামনে রয়েছে, কিন্তু আমি খেতে পাচ্ছি না। কেন কি আমার ভয় লাগছে কি এটা খেলেই নাকি আমার অম্বল হতে চালু হয়ে যাবে, এটা খেলেই নাকি আমার বুকে জ্বালা করতে চালু করে দেবে। তো এইরকম যে হার্ট বার্ন, চেস্ট বার্ন যেগুলো হয়, সেটাই আপনার সিমটম হচ্ছে আপনার GERD সমস্যা নিয়ে, ঠিক আছে? একদম, আমরা ঠিক এই আলোচনায় আবারও ফিরবো, কারণ আমি জানি যে সব থেকে বেশি সংখ্যক মানুষ কিন্তু পেটের সমস্যায় জর্জরিত হয়, এবং এই সিমটমস গুলো হয়তো আপনার রয়েছে বা আপনার পরিবারের মানুষের, দেখুন কারোর না কারোর আছেই আছে। তাই সমস্যাটাকে বুঝে নিন, চিনে নিন, এবং এর সমাধানটা একটু জেনে নিন, ভালো তাহলে আপনারাই কিন্তু থাকতে পারবেন। কে আছেন একটু বলবেন? নমস্কার, নমস্কার কে বলছেন? ম্যাডাম, এবং নমস্কার আপনার দুজনকেই নমস্কার। বলছি আমি নিজের থেকে বগুড়ু থেকে। ঠিক কোথা আছে, থেকে? বগুড়ু, কোন জেলা? দক্ষিণ চব্বিশ পরগনা। আচ্ছা, দক্ষিণ চব্বিশ পরগনা। বলুন কি সমস্যা আছে? সমস্যা বলতে আমার এই যে বিষয় নিয়ে ডাক্তার কথা বলছেন, ও আমার মানে অ্যাসিডিটি যাই খাই না কেন অ্যাসিডিটির প্রবলেম, আচ্ছা, মানে গলাটা জ্বালা জ্বালা করছে। আচ্ছা, আপনি কোনো রকম আমি নেশা করেন? নর্মালি জলও খাচ্ছি না, কিছু ড্রিঙ্কস করি না। আচ্ছা, চা দিনে কবার খান? না, চা খাওয়া হয় না ডাক্তার, তাও নেশা করি না। আচ্ছা, খালি পেট খুব বেশিক্ষণ থাকেন? সকালটা একটু খালি বলতে আমি রাতে খেলাম, সকালে হয়তো ঘুম থেকে একটু দেরি হয় উঠতে, 9টা বেজে যায়। বা আপনি ফ্রিজের জলটা খান?
না ফ্রিজ জল খাই না তো। আচ্ছা, আর খাওয়া দাওয়া আপনার লাইফস্টাইলটা কেমন আছে? আপনি কি জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খান বা Hello? ভেজ নন ভেজ? হ্যালো। খাবারের মধ্যে আপনি নিরামিষ খান কি আমিষ খান? হ্যাঁ, নিরামিষটা একটু কম খাওয়া হয়। আমিষটা বেশি এটাই হয় খাওয়া। তাই তো? হ্যাঁ আর হ্যাঁ। আমিষের সঙ্গে কি আপনি রিচ খাওয়াটা বেশি করেন, মানে ঝাল মশলাটা বেশি দেন? অন্য জায়গায় তো খেতে হয়, ওর মানে এমনি নিজের থেকে বাইরে থেকে কিনে খেতে হয় একটু। আপনি বাইরে থেকে যে কিনে খান সেখানে দেখবেন আপনাকে যেটা কম অয়েল দিয়ে যে রান্নাটা করে না সেখান থেকে খান। আমি তো আপনাকে বলতে পারবো না কি আপনি হয়তো কাজ করবেন না, আপনার কাজে বেরোতেই হবে, শুনতে আপনাকে হবে। বাইরে খেতেই হবে, কিন্তু সেখানে আপনাকে চুজ করতে হবে সেখানে কম তেল দিয়ে রান্নাটা কে করছে। ঠিক আছে, কারণটা হচ্ছে কি আপনি খুব বেশি স্পাইসি খেয়ে নিচ্ছেন, তো যে কারণের জন্য কি হচ্ছে কি আপনার এইরকম সমস্যা নিয়ে আপনাকে ভুগতে হচ্ছে। আপনি ঠিক আছে কোনো রকম নেশা করছেন না, আপনি ফ্রিজে জল খাচ্ছেন না, খালি পেট থাকছেন, সেটাকেও আপনি অ্যাভয়েড করুন। কারণটা হচ্ছে কি খালি পেট থাকলে আমাদের গ্যাস সব থেকে বেশি হয়। ঠিক আছে, তো আপনি চেষ্টা করুন যেটা উষ্ণ গরম জল যদি আপনার পাওয়া যায় তো আপনি উষ্ণ গরম জল খেতে চালু করুন, খাওয়ার মধ্যে রিচ খাওয়াটা একটু কমিয়ে দিন, আর তার সাথে সাথে আপনি প্রপার ওয়েতে আপনি ট্রিটমেন্ট করান। কারণটা হচ্ছে এই সমস্যাটা যদি আপনি ফেলে রাখেন আগামী দিনে কিন্তু আপনার সমস্যাটা আরও বাড়বে। তো আমাদের দক্ষিণ চব্বিশ পরগনাতে আমাদের আমতলা চেম্বার আছে, প্রতি বৃহস্পতিবার দিনে আমতলা চেম্বার হয়। ঠিক আছে, তো যদি আপনি পারেন আপনি একটা হেল্পলাইন নাম্বারে ফোন করে আমতলা চেম্বারে এসে যোগাযোগ করুন, যেখানে আপনি সমস্যা থেকে 2 থেকে 3 মাসের মধ্যে আপনি পুরোপুরি ভালো হয়ে যাবেন। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলে নেবো। কে আছেন বলবেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি বেনাপুর থেকে বলছি। আচ্ছা, কি সমস্যা? পাগুলো আমার যন্ত্রণা হচ্ছে আর ফুলে গেছে, পা যন্ত্রণা হচ্ছে আর ফুলে যাচ্ছে। ফুলে যাচ্ছে। বয়স কত আপনার? বয়স 30। মাত্র 30 বছর। আচ্ছা, কোনো জায়গা থেকে আপনি পড়ে গেছিলেন? না পড়িনি, এমনি ফুলে যাচ্ছে আর মানে টিপলেও ঠিক করতে যাচ্ছে। আচ্ছা, তো আপনার কোন ডাক্তারকে দেখিয়েছেন? দেখেনি, এই পাশে ডাক্তারকে দেখিয়েছিলাম, ওষুধ দিয়েছিল, কমছে না। মানে কোনো রিপোর্ট করায়নি তাই তো? হ্যাঁ। এইটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের সব থেকে উইক পয়েন্ট, যেটা প্রপার ডায়াগনোসিস না করে ওরা ওষুধ দিয়ে দেয়, যেখানে আপনি ওষুধ খেতে খেতেই আপনার একটা সাইড ইফেক্ট হতে চালু হয়ে যায়। মানে একটা রোগ তো ভালো হয় না, দ্বিতীয় রোগ আপনার তৈরি হয়ে যায়। তো আমি আপনাকে বলবো কি, দেখুন মেদিনীপুরে থাকি তো আপনি, তো মেদিনীপুরে আমাদের চেম্বার আছে, কালকেই আমাদের খড়গপুরে চেম্বার আছে, যেটা আমি থাকবো। তো যদি আপনি পারেন খড়গপুর চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন, বা মেছেদা আছে, হেডি আছে, যেখানে আপনার সামনে পড়বে সেই চেম্বারে এসে আপনি যোগাযোগ করুন, যেখানে আপনি প্রপার ওয়েতে ডায়াগনোসিস করান কি আপনার এই সমস্যাটা হচ্ছে কেন, কেন পা ফুলে যাচ্ছে, ইউরিক অ্যাসিড থেকে ফুলছে, না আপনার কিডনি খারাপ হচ্ছে, না আপনার ভিটামিন ডি শরীরের মধ্যে কম আছে। তো প্রপার যেমন দেখুন এই যে 3টে ডিজিজ বললাম, ধরুন আপনার 3টে ডিজিজের মধ্যে একটা ডিজিজ আপনার রয়েছে, আর আপনি কি করছেন, আপনি কোনো ডিজিজে আপনি যে ওষুধ খাচ্ছেন, আপনি হয়তো পেন কিলার খাচ্ছেন, তো ব্যথা ওষুধ খেলে আপনার রোগটা সারবে না। যে প্রবলেমটা হচ্ছে যে কারণের জন্য, তার যদি আপনি ওষুধটা যদি খেতে চালু করেন, তাহলে পায়ে যে সুইলিংটা আসছে সুইলিংটাও কমে যাবে আর ব্যথাটাও চলে যাবে। একদম ঠিক কথা। ওষুধ আমাদের জন্য, কিন্তু সব সময় সব ওষুধ আমাদের জন্য কিন্তু হয় না। এই যে স্যার পেটের সমস্যা নিয়ে কথা বলছেন, জিইআরডি নিয়ে কথা বলছেন, বা আপনাদের অস্থির সমস্যা হোক, আপনাদের মাথা ব্যথার সমস্যা হোক, যে কোনো সমস্যায় আপনি মনে করেন যে কেন ভিজিট দিয়ে আবার ডক্টরের কাছে যাব, বাড়ির পাশে খুব নামি দামি একটি ওষুধের দোকান আমার রয়েছে, সেখানে গিয়ে বলবো, আমার ভাইরা রয়েছে, তাদের বললেই তারা বুঝে আমাকে ওষুধ দিয়ে দেবে। ভালো কথা, সেটা হয়তো একবার দুবার আপনার জন্য কাজ করে গেল, কিন্তু প্রত্যেকটা দিন বা প্রতিনিয়ত মাঝে মধ্যেই যদি আপনি এই হ্যাবিটটাকে চালাতে থাকেন, সেটা কি আপনার জন্য ভালো? সেটা কিন্তু অবশ্যই আমরা জেনে নেবো। জিইআরডি বা পেটের সমস্যার জন্য মূলত ডাক্তারবাবু আমরা সব থেকে এই ধরনের কাজগুলো করি, যখনই আমাদের মনে হচ্ছে আমাদের কোনো রকমের পেটে অস্বস্তি হচ্ছে, আমরা পাশের দোকান থেকে গিয়ে মেডিসিন কিনে খেয়ে নিলাম। তো হচ্ছে কি এটা আদৌ কোনো ট্রিটমেন্ট? না না, এটা একদম ভুল ট্রিটমেন্ট। যদি এইটা নিয়ে কেউ ভাবে কি এটা ট্রিটমেন্টটা সত্যি ভুল ট্রিটমেন্ট, কারণটা হচ্ছে কি এইসব ওষুধগুলো ব্যান্ড হয়ে গেছে ফরেন কান্ট্রিতে, কিন্তু আমাদের এখানে আপনি দেখবেন মানে মানে এইরকম আমরা ইউজ করি, সকালবেলা ঘুম থেকে উঠেই একটা করে গ্যাসের বডি, যেরকম মনে হয় কি আমরা সকালবেলা মর্নিং যে চা খাই ঠিক ওই রকমই তারা কিন্তু আপনার ওই গ্যাসের বড়ি খেতে চালু করে দেয়। কিন্তু এইসব ওষুধ পুরো ব্যান্ড হয়ে গেছে। এইসব ওষুধ খাওয়ার পর আপনার গ্যাস্ট্রিক আলসার হওয়া, গ্যাস্ট্রিক ক্যান্সার হওয়া সম্ভাবনা 90% কিন্তু বাড়িয়ে দেয়। আজকে যে এত যে লিভার ক্যান্সার বা আপনার গলব্লাডারে ক্যান্সার, এই যে আমাদের অর্গানের মধ্যে যে ক্যান্সারগুলো হয়, সেটা কোনো না কোনো একটা কারণ এটাও আছে কি আপনি সমস্ত যে গ্যাসের যে বড়িগুলো খাচ্ছেন, সেই তার যে সাইড ইফেক্ট আছে, তার সাইড ইফেক্টের জন্য আজকে এই সব ক্যান্সার মতো রোগগুলো জন্ম দিয়েছে। ঠিক আছে, শুধু আমি সেটাই বলবো না কি ওষুধের জন্যই হচ্ছে, কিন্তু এর আপনি চিকিৎসাটা না করে আর ওটা কি করছে আপনার গ্যাসটাকে চেপে দিচ্ছে। তো কতদিন চাপবেন? ঠিক আছে, এইরকমই যদি আপনি বারবার যদি চাপতে চালু করেন, তাহলে কি লাস্ট একদিন ব্লাস্ট হয়ে যাবে। তো
ঠিক আছে? তো আপনার চিকিৎসা করাতে হবে, আপনাকে এটা জানতে হবে যে আমাদের এই সমস্যাটা হচ্ছে কেন। তার জন্য যেটা আমি কিছু কথাগুলো বললাম, যেটা আমাদের খালি পেটে থাকা দরকার নেই, আমরা ফ্রিজে জলটা আমরা খাবো না, আমরা কোনো রকম নেশা করবো না, আমরা যদি নেশা করি তার পরের দিন কিন্তু আমাদেরকে পেটকে ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে। তার সাথে সাথে আপনি কম কম খাবেন, বারে বারে খাবেন, আপনার খাবারকে যত আপনি বেশি চিবাতে পারেন। আমাদের 32টা দাঁত 32 বার খাওয়াটাকে চিবাতে হয়, কিন্তু আমার মনে হয় না কোনো মানুষ 32 বার চিবাতে পারে। তো আপনি কি করেন, সেখানে আপনি যে কম যে চিবিয়ে রাখছেন, তো আপনি তারপরে যে উষ্ণ কম জলটা খেলেন না, তো আপনি যে বারবার যে চিবাতে যে অসুবিধা হচ্ছিল বা আপনার কাছে যে সময়টা ছিল না, সেই কাজটা আপনার গরম জলটা করে দেবে। তো সেখানে আপনি গরম জলটা খেতে চালু করুন। তার সাথে সাথে আপনাকে করতে হবে মর্নিং ওয়াক করতে হবে, বা আপনি এক্সারসাইজ করুন। বলবো না আপনাকে আপনি কোনো জিমে জয়েন করুন, ব্রাশ করার সময় আপনি 5 মিনিট বার করে আপনি একটু ফিজিক্যাল এক্সারসাইজ করুন। তার সাথে সাথে টেনশনটা আপনি নেবেন না, ঠিক আছে? ওই একটা বই এসে টেনশন দেনে কা টেনশন লেনে কা নেই, ঠিক ওই রকমই, ঠিক আছে? আপনাকে কেউ যদি আপনার সমস্যা তৈরি করছে, আপনি তার কি করবেন, তার সবসময় একটা সাবস্টিটিউট রেডি করে দেবেন, দেখবেন সমস্যার সমাধান এমনি আপনার হয়ে যাবে, ঠিক আছে? তো আপনি টেনশন নেবেন না, টেনশন ওনাকে দিয়ে দিন, এবার ও টেনশনের মধ্যে ভুগতে থাকুক, ওর ঘুম চলে যাবে, কিন্তু আপনার ঘুমটা যাতে ঠিকঠাক হয় এইটা উপরে সব থেকে দরকার আছে। কারণ একটা মানুষ যদি পেটের সমস্যা নিয়ে ভুগছে, সেখানে আপনার দরকার আছে কি আপনি সব থেকে আগে আপনার ঘুম যাতে প্রপার পেতে হয়। মিনিমাম 6 থেকে 7 ঘন্টা যদি আপনার ঘুম ঠিকঠাক হয় না, পরের দিন আপনার আইডি এমনি বেরোবে, পরের দিন আপনার সমস্যার সমাধান আপনি এমনি হয়ে যাবে। একদম। তো অবশ্যই তার জন্য কিন্তু যোগাযোগের দরকার রয়েছে। বাড়িতে বসে শুধুমাত্র ডক্টর বি সরকার অনুষ্ঠান দেখতে খুব ভালো লাগে, স্যারের প্রত্যেকটা কথা শুনতে ভীষণ ভালো লাগে, এই ভালো কথাগুলো শুনতে আমাদেরও বেশ ভালো লাগে। কিন্তু আখেরে আপনার কি কোনো উপকার হলো? হ্যাঁ, ছোট ছোট টিপস গুলো হয়তো আপনাকে ভালো কিছু শেখালো বা ভালো আপনার লাইফস্টাইল তৈরি করলো, কিন্তু আপনার সমস্যাকে কিন্তু পুরোপুরি নির্মূল করলো না। নির্মূল হবে তখন যখন স্যারের সাথে বা অন্যান্য আমাদের অভিজ্ঞ ডক্টরের সাথে আপনি চেম্বারে গিয়ে মিট করবেন। তো তার জন্য বলবো যে আমাদের চেম্বারগুলোর কথা আরো একবার একটু জানিয়ে রাখি। বর্ধমানে কিন্তু আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এস ভাদুরীকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। মালদায় ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। খড়গপুর চেম্বারে কিন্তু স্যারকে পাচ্ছেন, অর্থাৎ ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। কৃষ্ণনগর চেম্বারে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। কোচবিহার চেম্বারে ডক্টর এস ঘোষালকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আগরতলা ত্রিপুরাতে আমাদের চেম্বার রয়েছে, অবশ্যই পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। দুর্গাপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন বহরমপুর চেম্বারে ডক্টর এ হালদারকে। হেরিয়াতে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এ হালদারকে আপনারা পাচ্ছেন। মেচেদা চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন আরামবাগ চেম্বারে ডক্টর এ হালদারকে। শিলিগুড়িতে চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। শিলিগুড়ি চেম্বার এবং আলিপুরদুয়ার চেম্বারে এবারে কিন্তু স্যার নিজে থাকছেন, অর্থাৎ ডক্টর বি শর্মা থাকছেন, তাই অবশ্যই নাম লিখিয়ে একটু যোগাযোগ করতে হবে। বাঁকুড়া চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু পুরুলিয়া চেম্বারে ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন গুয়াহাটি চেম্বারে ডক্টর এস ঘোষালকে, বোলপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ঝাড়গ্রাম চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁ চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই ক্যানিং চেম্বারে ডক্টর আর দেকে, রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। কাকদ্বীপে আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। অনেকদিন পর কাকদ্বীপ চেম্বারে কিন্তু স্যার যাচ্ছেন, অর্থাৎ গঙ্গা সাগরের দিকের বন্ধুরাও কিন্তু অনায়াসে কাকদ্বীপে এসে একটু স্যারের সঙ্গে দেখা করতেই পারেন। জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। হলদিয়া চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। আসানসোলে আপনারা ডক্টর বি শর্মাকে যেরকম পাচ্ছেন অবশ্যই পেয়ে যাচ্ছেন গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষালকে। শিলচর চেম্বারে থাকছেন ডক্টর বি শর্মা। আবারও অনেকদিন পর আসামের বন্ধুরা শিলচরে কিন্তু ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দিল্লিতেও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। মধ্যমগ্রামে আমাদের চেম্বার রয়েছে, ল্যান্সটাউনে আমাদের চেম্বার রয়েছে, হাতিবাগান এবং খিদিরপুরে আমাদের চেম্বার রয়েছে। এছাড়া আপনারা হাওড়ায় শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে চেম্বার পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে আমতলায় চেম্বার পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। মাসে একদিন রবিবারে আপনারা কিন্তু ডক্টর বি শর্মাকে কলকাতাতে পেয়ে যাচ্ছেন। সেটা কবে জানার জন্য অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বার 9830235527 বা 37 নাম্বারে কিন্তু ফোন করতে হচ্ছে। কে আছেন বলবেন? নমস্কার। আমি সত্যজিৎ রায় বলছি কাকদ্বীপ থেকে। কাকদ্বীপ থেকে সত্যজিৎ রায়, নামটা বেশ ভালো, বলুন। আমি প্রোগ্রাম শুনছিলাম, শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, একদম শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা আচ্ছা, ডাক্তারবাবুকে সবার আগে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। খুব ভালো প্রোগ্রাম উপস্থাপন হচ্ছে। ডাক্তারবাবুকে আমি একটা জিনিস জানতে চাই, ব্যথা বেদনার ব্যাপারটা আমার ওয়াইফের খুব বেশি, তো পঞ্চকর্মা পদ্ধতি কি এটাকে সলিউশন করা যেতে পারে? ওনার বয়স এখন 45, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, কিছু না কিছু লেগেই থাকছে প্রবলেম। না, এটা তো আপনি অসাধারণ জিনিসটা বললেন, যেটা আমাদেরকে বলা দরকার, সেটা হয়তো আপনি বলে ফেললেন। তো এটা বলতে পারেন কি এটা আপনি সব থেকে মানে আলাদা জিনিস, শুনুন দাদা। যেখানে আপনার কোনো ওষুধ লাগে না।
উইদাউট মেডিকেশন আপনি একটা পেশেন্টকে কিভাবে সুস্থ করবেন উইদাউট পেন কিলার, সেটা হচ্ছে একটা পঞ্চকর্ম থেরাপি। তো দেখুন, পঞ্চকর্ম থেরাপি ভাবলেন যে আমি করিয়ে ভালো হব, সত্যি আপনি ভালো হতে পারেন। কারণটা হচ্ছে কি, শরীর থেকে বিভিন্ন রকম যে আপনি এক্সপেরিমেন্ট করেন, বিভিন্ন রকম যে আপনি ওষুধগুলো যে আপনি খান, তাতে কি হয়, আমাদের শরীরের মধ্যে টক্সিনগুলো জমে যায়। তা আপনাকে দেখবেন যদি আপনি একটা ওষুধ দিলাম, সেই ওষুধটা কাজ করছে না কেন? কারণটা হচ্ছে কি, আপনার ভেনের সামনে যদি টক্সিন যদি এসে যায়, তাহলে আমাদের সেই মেডিসিনটাও কাজ করবে না। তো আপনার দরকার কি আছে, এই ভেনকে সামনে যে টক্সিনগুলো জমে রয়েছে সেটাকে বার করে দেওয়া। তো পঞ্চকর্ম থেরাপি অসাধারণ জিনিস। মানে আপনি যদি এখান থেকে আপনাকে যদি দুটো লাইনের মধ্যে যদি বোঝাতে চেষ্টা করি, সেটা বলার ভুল হবে। কারণটা হচ্ছে কি, এটা বিবরণটা যদি করা হয় তো একটা বই, পঞ্চকর্ম থেরাপি একটা বই আমরা বার করছি, সেখানে পুরো ডিটেলস লেখা থাকে কি পঞ্চকর্ম থেরাপি জিনিসটা কি। ঠিক আছে, একটা মানুষকে কি করে বাঁচানো যায়, যারা মৃত্যুর দিকে যারা এগোচ্ছে, ঠিক আছে, সেখান থেকে কি করে ফিরে নিয়ে আসা যায়, সেটা হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। তো অবশ্যই আপনার কাজ হবে পঞ্চকর্ম থেরাপি থেকে, যেটা উনি বলছেন কি মাল্টিপল জয়েন্টের মধ্যে আপনার ব্যথাটা রয়েছে। তো সেখানে আমাদের সাউথের দিকে যারা পেশেন্টরা পঞ্চকর্ম থেরাপি করতে ইচ্ছুক আছে, তাদের জন্য ল্যান্সডাউন মানে শিশুমঙ্গল হসপিটালের উল্টো দিকে আমাদের নিজস্ব হসপিটাল আছে। সেখানে আপনি ডেইলি বেসিসেও যাতায়াত করেও পঞ্চকর্ম থেরাপিটা করাতে পারেন, বা আমাদের ওখানে থাকার জায়গা আছে, যারা দূরে থাকে তারা কিন্তু এসে ওখানে পঞ্চকর্ম থেরাপিও নিয়ে বাড়ি যেতে পারে। একদম। আর একটু যদি বিস্তারিতভাবে জানতে চান, তাহলে আমাদের হেল্পলাইন নাম্বার 9830235527 বা 37 এই নাম্বারে ফোন করুন। চেম্বার সম্পর্কে জানতে পারবেন, ডক্টরদের সম্বন্ধে জানতে পারবেন, টাইম জানতে পারবেন, অ্যাড্রেস জানতে পারবেন, বা পঞ্চকর্মার বিষয় নিয়েও যদি কোনো আপনাদের কোয়ারি থাকে সেটা নিয়েও কিন্তু আপনাদের হেল্প করে দেওয়া হবে। কে আছেন একটু বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ আমি হাওড়া থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? হ্যাঁ সমস্যা হচ্ছে, রোদে বেরোলে আমার প্রচন্ড পরিমাণে মাথা যন্ত্রণা করে। আচ্ছা, কখন মাথা যন্ত্রণা হয়? রোদে বেরোলে। রোদে রোদে বেরোলে। বেরোলে। তা আপনার সাইনাসের সমস্যা আছে। সাইনাসের সমস্যা থাকলে না, আপনি দেখবেন খুব বেশি যখন রোদে থাকবেন বা খুব বেশি যখন আপনি এসি ঘরে থাকবেন, তখন কিন্তু দেখবেন আপনার মাথা যন্ত্রণা হতে চালু হয়ে যায়। আপনার কোন জায়গা হয়, ঠিক আপনি দেখবেন এই জায়গাটা সব থেকে বেশি আপনার অ্যাটাক করে। কারণটা হচ্ছে কি, আপনি যে আমাদের নিঃশ্বাসের নলিটা রয়েছে, নিঃশ্বাসের নলির মধ্যে কি আমাদের এই জায়গা থেকে বা লেফট সাইডে বা রাইট সাইডে আমাদের সোয়েলিং হয়ে যায়, যে কারণের জন্য কি হয়, আমরা ভালোভাবে নিঃশ্বাসটা নিতে পারি না, বা আমাদের মিউকাসগুলো জমে থাকে, যেটা আমাদের জাম করে, আপনি ভালো করে নিঃশ্বাসটা নিতে পারেন না। আর সেই কারণের জন্য একটা সময় দেখবেন আপনি হঠাৎ কিন্তু রোদে যখন বেরোলেন, তখনই আপনার কি হলো, এই মিউকাসটা আস্তে আস্তে করে গলতে নরম হতে চালু হয়ে যায়। যখন নরম হতে চালু হয়, তখনই কিন্তু একটা আপনার পেন অ্যারাইজ হতে চালু হয়ে যায়। এই জায়গাটা আপনি কি করবেন, এই জায়গা থেকে আপনাকে অবশ্যই রোদ থেকে আপনি অ্যাভয়েড করতে হবে। তার সাথে সাথে যদি আপনি এসি ঘরে থাকেন, সেখানে একটা টেম্পারেচার মেনটেন করে আপনাকে থাকতে হবে। আর ঠান্ডা থেকে আপনাকে বাঁচতে হবে। ঠিক আছে, খুব বেশি আপনি আইসক্রিম খেলেন, কোল্ড ড্রিঙ্ক খেলেন বা ফ্রিজে জল খেলেন, সেটাকে আপনি অ্যাভয়েড করুন। আর আমাদের যে নেজেল ড্রপটা রয়েছে, করোটি নেজেল ড্রপ, সেটা আপনি ব্যবহার করুন। আর এর সাথে আপনি একটা ব্যায়াম দেখিয়ে দিচ্ছি, এই ব্যায়ামটা করুন। লোভ বিলোমটা এক নাক দিয়ে নিঃশ্বাসটা নিয়ে নিঃশ্বাসটা হোল্ড করে রাখুন, আপনি পরের নাক থেকে আপনি নিঃশ্বাসটা আস্তে আস্তে করে ফেলে দিন। আবার এই নাক দিয়ে নিঃশ্বাসটা টেনে নিঃশ্বাসটা হোল্ড রেখে আবার এই নাক দিয়ে নিঃশ্বাসটা আস্তে আস্তে করে বার করুন। এইটা যখন আপনি করতে চালু করবেন, দেখবেন আপনি ইজিলি আস্তে আস্তে এই সমস্যা থেকে বেরিয়ে যাবেন। এরপরে যদি না হয়, তাহলে আপনি পিএনএস আপনি একটা এক্সরে রিপোর্ট করাবেন। ঠিক আছে, এক্সরে আপনি যে কোনো ল্যাবে যাবেন, বলবেন আমি পিএনএসে, আপনি এক্সরে রিপোর্টটা করে দিন। এই রিপোর্টটা নিয়ে আমাদের হাওড়াতে 3টে জায়গায় চেম্বার আছে, দাসনগরে আছে, এইদিকে আপনার বেলুড়ে আছে, এইদিকে আপনার শিবপুরে আছে। যেখানে আপনার বাড়ির সামনে পড়বে সেখানে এসে যোগাযোগ করবেন। একদম। তবে আলোচনা আবার একটু ফেরার চেষ্টা করবো। জিইআরডি নিয়ে আমরা আলোচনা করছিলাম। অবশ্যই এই ট্রিটমেন্ট কিন্তু রয়েছে এনবিপি ইমরানী আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। এই প্রশ্নটা যদি আপনার মনে ঘোরাফেরা করে, তাহলে তার উত্তর নিশ্চয়ই স্যারের থেকে খুঁজে নেওয়ার চেষ্টা করব। তবে তার আগে দেখবো কে আছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি নৈহাটি থেকে বলছি। নৈহাটি থেকে বলছেন, বলুন কি সমস্যা? আমি একটু ডাক্তারবাবুর কাছে জানতে চাই, আমার সকালবেলা উঠুন না পায়ের গোড়ালিটা বিশেষ করে ব্যথা হচ্ছে, তার সাথে পায়ের গোড়ালি থেকে পিছন থেকে যেটা আমাদের মানে পায়ের অংশটা থাকে খায়ের কাছে, এই জায়গাটা না ভীষণ মানে পায়ে এক পায়ে ব্যথাটা হচ্ছে, ডান পায়ে মানে খাই থেকে শুরু করে একেবারে পায়ে। মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর এই ব্যথাটা হয়, তারপরে আর থাকে না, তাই তো? না, তারপরে থাকছে না। এবার আমি একটু হাঁটাচলা করলে আবার ঠিক হয়ে নর্মাল হয়ে যায়। সকালবেলা উঠে এই সমস্যাটা হচ্ছে। আপনি ব্লাড রিপোর্ট করান, ইউরিক অ্যাসিড রিপোর্টটা করান। হ্যাঁ, কারণটা হচ্ছে কি, আপনি যে ডিজিজ নিয়ে ভুগছে সেটা হচ্ছে গাউট।
ঘাউট মানে হচ্ছে আপনার ইউরিক অ্যাসিডটা বেড়ে যাওয়া, ঠিক আছে। তো দেখুন, যে আমরা যে বলি না মোর দ্যান 200 আর্থ্রাইটিস আছে, তার মধ্যে একটা আর্থ্রাইটিস রয়েছে আমাদের গাউট, ইউরিক অ্যাসিডটা বেড়ে যাবে। তখন দেখবেন সকালে ঘুম থেকে উঠেই কিন্তু এইরকমই একটা ব্যথা হয়, সোয়েলিং হয়, আস্তে আস্তে করে কিন্তু কাজ করতে করতেই ব্যথাটা কিন্তু রিলিফ হয়ে যায়। তো আমি আপনাকে বলবো, যদি এই সমস্যা হয়ে থাকে আপনি একটা ব্লাড রিপোর্ট করান, আর নৈহাটি থেকে যে সামনে আমাদের চেম্বার রয়েছে মধ্যমগ্রামে, সেখানে এসে যোগাযোগ করুন যাতে এই সমস্যা থেকে ভালো হতে পারেন। কারণটা হচ্ছে কি, আমি এরকম পেশেন্ট দেখেছি যাদের ইউরিক অ্যাসিড বাড়া ছিল তারা কিন্তু কিডনি খারাপ হয়েছে, আর এরকম পেশেন্ট দেখেছি যারা ইউরিক অ্যাসিড বাড়া ছিল তারা কিন্তু সোয়েলিং হয়ে ডিফর্মিটি হয়ে গেছে, মানে পাটা বেঁকে যায় যদি আপনার পায়ে হচ্ছে। তো আস্তে আস্তে ডিফর্মিটি যদি হয়ে যাবে তাহলে কি হবে, টেরা বাঁকা হয়ে গেল, আপনি ভালোভাবে হাঁটতেই পারবেন না, ঠিক আছে। তাহলে আপনাকে কোনো পৃথিবী কোনো এরকম ডাক্তার নেই যে আপনার হাঁটু যে বেঁকে গেছে, পাহাড় যে বেঁকে গেছে তাকে আপনাকে সোজা করে দেওয়া, ঠিক আছে। তা আপনি সময় থাকতে থাকতে চিকিৎসা করান, যেখানে এই সমস্যা থেকে আপনি পুরোপুরি সমাধান পেতে চান। একদম। আর সময় তো খুব সংক্ষিপ্ত, তাই চট করে বন্ধুর সঙ্গে একটু কথা বলে নেবো। কি আছেন বলবেন? নমস্কার। ওহো, একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আরেকবার বলুন কে বলছেন? আমি বর্ধমান থেকে কথা বলছি। আচ্ছা, বর্ধমান থেকে। হ্যাঁ বলুন, কি সমস্যা? হ্যাঁ, আমি বলছি যে আমার পরিবারে যে আপনার খাদ্য ব্যাপারে আমি যদি নিরামিষ প্রোটিন সেক্ষেত্রে শরীর সুস্থ করতে না, আমিষ প্রোটিন কিছু করেছি, আমিষ প্রোটিন খেয়েছি, নিরামিষ প্রোটিন করেছি, যে হয় কি সুস্থ করে, নিরামিষ প্রোটিনটা শরীরকে ভালো, আমিষ প্রোটিনটা ভালো। মানে আমিষ খাওয়া ভালো না নিরামিষ খাওয়া ভালো, তাই তো? হ্যাঁ, মানে আমরা নিরামিষ আমিষ প্রোটিন যদি খাওয়া লাগে কিডনি হার্ট বা বলহারকে যদি পরিচালনা করতে হয়, আর আমি নিরামিষ প্রোটিন সবকিছু ভালো আছে, শুনুন। এটা হচ্ছে সবকিছুই ভালো আছে, নিরামিষও ভালো আছে, আমিষও ভালো আছে, সবকিছুই খান, কিন্তু খাওয়ার পরে আপনি তাকে কতক্ষণ ডাইজেশন করতে পারছেন সেটা হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস। যেটা আমাদের আজকে চ্যাপ্টারই ছিল জিআরডি সমস্যা নিয়ে, তো সেটাই আমি বলতে চাইছি কি আপনাকে, আপনি আমিষও খান, কিন্তু আয়ুর্বেদ কি বলে কি আফটার 40 যদি আপনি নিরামিষ হয়ে যাচ্ছেন তাহলে কিন্তু আপনার আয়ুটা বেড়ে যায়, এটা আয়ুর্বেদ সবসময় বলে থাকছে। আর আপনি বিফোর 40 যেটা রয়েছে সেখানে যদি আপনি খুব বেশি যদি আমিষ খাচ্ছেন, তো সেখানে আপনাকে ডাইজেশনকে কীভাবে স্ট্রং করতে হয় তার উপায়টা খুঁজতে হবে, নাহলে আদারওয়াইজ কী হবে, আপনার যে পেটে এরকম সমস্যা হয়ে থাকতে হবে। তো আপনি নিরামিষ আমিষ দুটোই খাবেন, কিন্তু হজম কতটা করতে পারছেন সেটা হচ্ছে বড় জিনিস। একদম। তবে আমাদের এই অনুষ্ঠান নিয়ে প্রত্যেকদিন এই চ্যানেলে এই সময় কিন্তু আমরা উপস্থিত হয়ে যাচ্ছি আপনাকে এভাবেই সচেতন করার জন্য, আপনাকে ভালো রাখার জন্য। আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেবো, পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার। ম্যাডাম, আপনার নাম কি? শ্যামলী হালদার, আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এমবিপিতে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সার্ভে বা কত হবে। আচ্ছা, আপনার অস্টিও আর্থারাইটিস হয়েছিল? হ্যাঁ, বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? না, একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ, আপনি এর মধ্যে আপনি কেমন আছেন এখন? না, কেমন আমি আছেন? খুবই ভালো আছি, আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না? কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, হ্যাঁ, তারা ভেলোর যাবে বলেছিল, আচ্ছা, যে আগে ডাক্তারবাবুকে দেখাও, আচ্ছা, তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। হ্যাঁ, এবং তারাও এখন সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে